আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। ভয়, রোমাঞ্চকর, রহস্য ও চেনা দিয়ে নির্মিত। পাইথন, কি হয়েছে তোমার হাতে? কি করে হলো এটা? কে করেছে? নিজের একটু খেয়াল রাখতে পারো না? তোমার কিছু হলে আমার কি হবে? পাইথন বিরক্ত হয়ে বলল, শুধু এই কারণে আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ আমার যত্ন নিক। আমি চাই না কেউ আমার মৃত্যুতে অঝরে কাঁদবে। আমি চাই না আমার কোনো পিছুটান থাক। তাই আগেই বলেছি, এখনো বলছি, এসব ন্যাকামি আমার সামনে করবে না। দূরে থাকো আমার কাছ থেকে। ডালিয়া বেশ কষ্ট পেল এসব শুনে। চোখের নীলচে পানি মুছে কিছু না বলে উঠে চলে যাচ্ছিল। পাইথন ডালিয়াকে ডাক দিল, আচ্ছা শোনো, একটা জিনিস জানতে চাই তোমার কাছে। ডালিয়া কৌতূহল নিয়ে হাসি দিয়ে ফিরে এসে বলল, কি জানতে চাও? পাইথন বলল, আমি এমন একজনের মুখোমুখি হয়েছি যার শক্তির কাছে আমি খুবই তুচ্ছ। কোনো জিনের মাঝে এত শক্তি থাকতে পারে না। সে একটা বাচ্চা হলেও তার সামনে একটা পুরো সেনাবাহিনী কিছুই না। ডালিয়া বলল, তার মাঝে কি এমন কোনো চিহ্ন দেখেছো যেটা তাকে সবার থেকে আলাদা করে? পাইথন একটু ভেবে বলল, হ্যাঁ, তার কপালে একটা সাপের চিহ্ন ছিল, সেটা থেকে আলো ছড়াচ্ছিল। ডালিয়া বলল, আমার বাবা একজন তান্ত্রিক ছিল, সেই সুবাদে আমি কিছুটা হলেও জানি। তুমি সত্যি বলছো, সে কোনো জিন না, সে একজন ভ্যাম্প। পাইথন অবাক হয়ে বলল, ভ্যাম্প? ডালিয়া বলল, হ্যাঁ, এই ভ্যাম্পদের জন্ম হয় যখন দুটি ভিন্ন জাতের জিন চন্দ্রগ্রহণের রাতে মিলিত হয়। ভ্যাম্পরা জিনদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। তোমার কপাল ভালো, তুমি বেঁচে ফিরেছ, কারণ তারা যাকে একবার মারবে বলে ঠিক করে, তারা তাকে না মেরে নিঃশ্বাস নেয় না। পাইথন চিন্তিত হয়ে ভাবতে লাগলো, রানী ফারিস্তার মেয়ে ভ্যাম্প হলো কিভাবে? কি রহস্য লুকিয়ে রেখেছে সে, যে যার আসল বাবা কি তাহলে? পাইথন নিজের চুল টেনে ধরল। এর মাঝে একজন সৈন্য এসে পাইথনকে খবর দিল, মারিদ রাজ্য থেকে কেউ একজন এসেছে পাইথনের সাথে দেখা করার জন্য। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। সে আপনার জন্য পাহাড়ের চূড়ে অপেক্ষা করছে। পাইথন অবাক হয়ে ডালের দিকে তাকালো। ডালিয়া বলল, আমাদেরকে এভাবে তাকাচ্ছ কেন? মনে হচ্ছে আমি তাকে ডেকেছি। পাইথন কিছু না বলে উঠে চলে গেল। ডালিয়াও পাইথনের পিছু নিল। পাইথন পাহাড়ের চূড়ায় পৌঁছে তাইবাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এখানে? রানী ফারিস্তা যদি জানতে পারে তাহলে আপনি শেষ। তাইবা বলল, সেটা হবে না, ফারিস্তা আমাকে পাঠিয়েছে আপনার কাছে। পাইথন অবাক হয়ে বলল, রানী ফারিস্তা পাঠিয়েছে? কিন্তু কেন? তাইবা ডালিয়ার দিকে তাকিয়ে বলল, এটা একটা গোপন সাক্ষাৎ। এখানে কি নিজের প্রেমিকাকে নিয়ে আসা জরুরি ছিল পাইথন? ডালিয়া এটা শুনে খুশিতে তাইবাকে জড়িয়ে ধরে বলল, তোমার মুখে ঠাড়া পড়ুক, দুঃখিত দুঃখিত, ফুল চন্দন পড়ুক। কেউ তো স্বীকৃতি দিল আমি পাইথনের প্রেমিকা। পাইথন ধমক দিয়ে ডালিয়াকে এখান থেকে যেতে বলল। ডালিয়া ধমক খেয়ে মুখ ফুলিয়ে চলে গেল। যেতে যেতে তাইবাকে বলল, গরিবের বাড়িতে 4টা হরিণের বিরিয়ানি খেতে যেও সময় করে। ডালিয়া চলে গেলে তাইবা বলল, এটা কি পাগলাগারদ থেকে ছাড়ছে কে? পাইথন বলল, ছাড়েন তোর কথা, এখন বলেন রানী কেন আপনাকে পাঠালো আমার কাছে, তাও এত গোপনে? সে কি আমাকে ঘুষ দিয়ে তার পক্ষে নিতে চায় নাকি? তাইবা হেসে বলল, আপনাদের রাজ্যে কি পাগল হওয়ার জন্য আলাদা প্রশিক্ষণ কেন্দ্র আছে নাকি? রানী ফারিস্তা আপনাকে ঘুষ দিবে না, বরং আমি এখন আপনাকে যা জানাবো তাতে আপনি নিজে যাবেন ফারিস্তার সাহায্য নিতে। পাইথন বলল, কি এমন গোপনীয়তা শুনি? তাইবা বলল, আপনি ঘুলছেন না, জন্মগতভাবে আপনি ইফরিতের বংশধর। আপনার বাবা একজন ইফরিত ছিল। পাইথন অবাক হয়ে বলল, আপনি কি জানেন কি বলছেন? মাটা ঠিক আছে? তাইবা বলল, শুধু তাই না, আপনি ছোট থেকে বড় হয়েছেন একটা মিথ্যাকে নিজের মাঝে লালন করে। রাজা দিমিত্রি আপনাকে জানিয়েছে আপনার বাবা যুদ্ধে মারা গিয়েছে। হ্যাঁ, আপনার বাবা যুদ্ধে মারা গিয়েছে, তবে সেই যুদ্ধ ছিল ঘুল আর ইফরিতদের মাঝে, আর রাজা দিমিত্রি স্বয়ং আপনার বাবাকে হত্যা করেছে। রাগে পাইথনের চোখ লাল হয়ে গেল। সে খপ করে তাইবার গলা চেপে ধরে একদম পাহাড়ের শেষ প্রান্তে নিয়ে বলল, আমি এখন শুনতে চাই আপনি এতক্ষণ যা বলেছেন তা মিথ্যা ছিল। তাইবা উল্টো পাইথনকে লাথি মেরে ফেলে দিয়ে নিজের গলায় হাত ডলতে বলল, যদি এগুলো মিথ্যা হতো তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। আমি আপনার সাথে একটা পরিকল্পনা করেছিলাম ফারিস্তাকে শেষ করার জন্য, কিন্তু ফারিস্তা আমাদের চেয়ে 2 কদম এগিয়ে। তার এমন অদৃশ্য শক্তি আছে যা দিয়ে সে অনেক অজানা রহস্য ভেদ করতে পারে। আমি রাজপ্রাসাদে নিজের জীবন হাতিয়ে থাকি, সবসময় ভয়ে থাকি এই বুঝি ফারিস্তা আমার সম্পর্কে সব জেনে গেল। পাইথন এবার স্বাভাবিক হয়ে বলল, হতে পারে রানী ফারিস্তা আমাকে বিভ্রান্ত করার জন্য এটা সাজিয়েছে, সে মিথ্যা কথা বলছে। তবে একটু হেসে বলল, ফারিস্তা জানতো আপনি এটা বলবেন, সে এত কাঁচা খেলোয়াড় না পাইথন। তাই আপনার বাবার একটা উক্তির কথা উল্লেখ করেছে সে, যে উক্তি আপনি ছাড়া আর কেউ জানে না। পাইথন বলল, কি সেটা? তাইবা পাইথনের কানের কাছে এসে বলল, শত্রুর মনে জায়গা করে নাও, তারপর সময় বুঝে তার কলিজা ছিঁড়ে ফেলো। পাইথনের চোখে পানি টলমল করছে। পাইথনের চোখে তার বাবার সাথে কাটানোর সময়গুলো ভাসতে লাগলো। ছোট্ট পাইথন তখন তার বাবার কোলে খেলা করছে। সবেমাত্র পাইথনের মুখে বুলি ফুটেছে। এখানে আমরা জানতে পারি পাইথনের আসল নাম রাকা। তখন ঘুল আর ইফরিতদের মাঝে যুদ্ধ চলছিল। পাইথনের বাবা তার বাচ্চা ছেলেকে চুমুখে বলল, জানি না আমাদের ভাগ্যে কি আছে রাকা,
আমি আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাকে রক্ষা করব। ঘোলটা আমাদের যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে। তারা সংখ্যায় অনেক বেশি। আমাকে কথা দাও তুমি বেঁচে থাকবে রাকা। তুমি ঘুলদের কলিজা আঘাত করবে, আমাদের উপর করা সকল অত্যাচারের প্রতিশোধ নিবে। কথা দাও আমাকে। ছোট পাইথন কিছু না বুঝলো বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের অজান্তেই পাইথন তার বাবার হাতে হাত রাখল। পাইথনের বাবা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে সুন্দর একটা গান গাইতে ধরল। গান শুনতে শুনতে পাইথন ধীরে ধীরে ঘুমিয়ে গেল। তখনই সেখানে রাজা দিমিত্রি আক্রমণ শুরু করে দিল। এক এক করে সবাইকে মেরে ফেলল। পাইথনের বাবা আধমরা অবস্থায় তাকে জড়িয়ে ধরে আছে এখনো। পাইথনের কান্নার শব্দে সেখানের বাতাস ভারী হয়ে গেল। রাজা দিমিত্রি এসে পাইথনের বাবার বুকের ওপর পা রেখে তার গলায় তরবারি ঠেকে বলল, তোদেরকে বলেছিলাম আমার অনুগত্য করতে, কিন্তু তোরা শুনলি না। যারা আমার অনুগত্য করেছে তারা মুক্তি পেয়েছে, তোরা সবাই মরবি এখন। পাইথনের বাবা থু করে রাজা দিমিত্রির চেহারায় থুতু ছুঁড়ে মারল। রাজা দিমিত্রি প্রচণ্ড রেগে পাইথনের বাবার বুকের উপর এক পা দিয়ে আঘাত করতে লাগলো এবং একের পর এক তরবারি দিয়ে তার উপর আঘাত শুরু করে দিল। আঘাত করতে করতে তার শরীর কয়েক টুকরো করে ফেলল। এরপর রাজার সৈন্যরা কুন্দনরত পাইথনকেও মেরে ফেলতে চাইল, বাট রাজা বাধা দিল। ওদের বংশের একজনকে জীবিত রাখবো আমি। ওরা যে ন্যায়ের পতাকা তুলে দাঁড়িয়েছিল, আমার সামনে সেই পতাকা ওদের বংশের এই বাচ্চাকে দিয়ে আমি নামিয়ে দিব। এই বাচ্চাকে হিংস্র ঘুল জিন হিসেবে বড় করব। ওকে দিয়ে অন্যায় কাজ করাবো। ও কখনো জানতেই পারবে না ওর আসল পরিচয়। দৃশ্য বর্তমানে ফিরে এলো। পাইথন তার অতীত থেকে ফিরে এসে কান্নায় ভেঙে পড়ল। এতদিন তার আনুগত্য করে এসেছি, যে আমার বাবাকে হত্যা করেছে, তার আদেশে হাজার হাজার অন্যায় করেছি। কাঁদতে কাঁদতে পাইথন নিচের দিকে মাথা দিয়ে একদম চুপ হয়ে গেল। তবে গিয়ে পাইথনের সামনে দাঁড়িয়ে বলল, আমার দায়িত্ব শেষ পাইথন। এখন আপনি তাই করবেন যা আপনার কাছে ঠিক মনে হয়, কিন্তু আমার গোপনীয়তা সম্পর্কে যদি আপনি ফারিস্তাকে কিছু বলেন, তাহলে রানী সিলভিয়ার মেয়ের ক্রোধ থেকে আপনি রক্ষা পাবেন না। পাইথন মাথা উঠে অবাকে জিজ্ঞাসা করল, রানী সিলভিয়ার মেয়ে মানে? দৃশ্য চলে আসে পৃথিবীতে। তালিফ রাতের খাবার তৈরি করছে কিচেনে। হঠাৎ মনে হলো খুব দ্রুত পেছন দিয়ে কেউ চলে গেল। তালিফ পেছনে তাকিয়ে দেখল জিজা সোফায় বসে টিভি দেখছে। মনের ভুল ভেবে আবার রান্না করার কড়াইয়ে তাকাতেই তালিফ প্রচণ্ড ঘাবড়ে গেল। 5টা রক্তাক্ত হাতের আঙ্গুলের কড়াইয়ে এখনো সেগুলো নড়াচড়া করছে। তালিফ চিৎকার করে সেখান থেকে দৌড় দিতেই পেছনে থাকা সাদা রঙের জামা পরা কারোর সাথে ধাক্কা খেয়ে চিত হয়ে নিচে পড়ে গেল। তাকে দেখল ফারিস্তা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। তালিফ রেগে বলল, তার মানে তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে? ফারিস্তা বলল, যার মেয়ে একটা ভ্যাম্প, বউ জিনদের রানী, সে এত ভয় পেলে কি বাকিরা কি করবে? তালিফ মুখ বাঁকিয়ে বলল, আমি ভয় পাইনি, ঠিক আছে? আমি তো এমনি ভয় পাওয়ার অভিনয় করছিলাম। এখন আমাকে উঠাও, কোমরটা মনে হয় গেছে। ফারিস্তা হাত বাড়িয়ে দিয়ে হাসতে হাসতে এক টানে তালিফকে উঠিয়ে নিল। তালিফ একদম ফারিস্তার বুকে এসে পড়ল এবং বলল, ল্যান্ডিং যদি এত সুন্দর এয়ারপোর্টে হয় তাহলে আমার প্লেন ক্র্যাশ করতেও রাজি। ফারিস্তা বলল, এই ছাড়ো, জিজা কিন্তু সব দেখছে। হাদারাম। তালিফ উকি দিয়ে জিজাকে বলল, তুমি কি দেখেছো মামুনি? জিজা টিভির দিকে তাকিয়ে বলল, না, আমার চোখটা আমি ব্যাংকে জমা দিয়ে এসেছি। তালিফ আর ফারিস্তা দুজনে হেসে দিল। ফারিস্তা তালিফকে ছেড়ে জিজাকে কোলে নিয়ে বলল, তুমি নাকি খুব দুষ্টামি করো, তোমার বাবার কথা শোনো না? জিজা বলল, আর বাবা যে অন্য মেয়েদের কানের দুল দেখে সেটা কি আমি তোমাকে বলেছি নাকি? তালিফ জিব্বায় কামড় দিয়ে বলল, এই মাইয়া আমারে মার্ডার করায় সারবে। ফারিস্তা তালিফের দিকে আর চোখে তাকিয়ে বলল, কিসের কানের দুল? তালিফ বলল, তোমার সেই কানের দুলের মতো দেখতে আমি একটা মেয়ের কানে দেখেছি, যেটা তোমার কানে একটা ছিল আর এটা ছিল লিয়াকত আলীর কাছে। হতে পারে আমি ভুল দেখেছি, এরকম কানের দুল দেখতে তো অনেকে আছে। ফারিস্তা বলল, মেয়েটার নাম কি? জান্নাত। একটি স্কুল বাস প্রায় 60 জন স্টুডেন্ট এবং 3 জন শিক্ষিকাকে নিয়ে শিক্ষা সফর থেকে ফিরছিল। রাত তখন 12টা বেজে 5 মিনিট। সারাদিনের ক্লান্তিতে সব স্টুডেন্টরাই ঘুমাচ্ছিল, শুধু বাসের কন্ডাক্টর আর ড্রাইভার জেগেছিল। ড্রাইভার হঠাৎ লক্ষ্য করলো দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে আর হাত দিয়ে বাস থামানোর ইশারা করছে। একটু কাছাকাছি যেতেই বোঝা গেল এটা একটা মেয়ে, চুল দিয়ে তার চেহারাটা ঢেকে আছে। ড্রাইভার বাস না থামিয়ে আর স্পিড বাড়িয়ে দিল। কন্ডাক্টর জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ওস্তাদ? মেয়েটা হয়তো কোনো বিপদে পড়েছিল, তাকে সাহায্য করা দরকার ছিল আমাদের। ড্রাইভার বলল, অন্ধকারের সবকিছুতে বিশ্বাস করতে নেই মোহন, কারণ তারা অন্ধকার ভালোবাসে। কন্ডাক্টর জিজ্ঞাসা করলো, তারা কারা? আপনি নিশ্চয়ই ভূতপ্রেতের কথা বলছেন। সত্যি বলতে বাস্তবে এইসবের কোনো অস্তিত্ব নেই। আমরা ভুল করছি মেয়েটাকে সাহায্য না করে। ড্রাইভার আর কিছু বলল না, এক মনে বাস ছুটিয়ে চলেছে। রাস্তার দুই পাশে লম্বা লম্বা গাছের সারি, তার উপর শুধু খোলা মাঠ। এগুলো কৃষকদের ফসলি জমি। এদিকটায় কোনো বসতি বাড়ি নেই। হঠাৎ সেই মেয়েটা বাসের সামনে চলে আসলো তড়িঘড়ি করে। ড্রাইভার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খোলা মাঠে চলে গেল বাস নিয়ে। বাসে থাকা সকল স্টুডেন্টদের ঘুম ভেঙে গেল, আতঙ্কিত এবং চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ড্রাইভার কোনো মতে বাস থামিয়ে সবাইকে শান্ত হতে বলল। কন্ডাক্টর ভয় ভয় বলল, ওস্তাদ ওটা কি ছিল? ড্রাইভার বলল, সেটাই ছিল যেটা তুমি বিশ্বাস করো না। স্টুডেন্টরা সবাই ড্রাইভারের ওপর খেপে গেল এবং বলল সোজা রাস্তা থাকতে ফাঁকা মাঠে বাস নামিয়ে দেওয়ার জন্য।
শিক্ষকরা সবাইকে শান্ত করলো। ড্রাইভার আসল ব্যাপারে না বলে তাদেরকে বুঝালো গাড়ির সামনে একটা হরিণ চলে এসেছিল হঠাৎ, তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এবার ড্রাইভার বাস আবার স্টার্ট দিয়ে রাস্তায় উঠে আসতে চাইলেও কিছুতেই আগাচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে টেনে ধরে রেখেছে বাস। ড্রাইভার কন্ট্রাক্টরকে বলল, নেমে দেখো তো সমস্যা কি। কন্ট্রাক্টর ভয়ে ভয়ে বাসের গেট খুলে নিচে নেমে প্রথমে চারপাশে ভালোভাবে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। বাসের হেডলাইটের আলোতে শুধু ফাঁকা মাঠ ছাড়া সামনে আর কিছুই নেই। কন্ট্রাক্টর টর্চ চালিয়ে বাসের চাকার দিকে মেরে দেখল পেছনের চাকা একটা বড় খাদে আটকা পড়েছে। সবাই মিলে ধাক্কা না দিলে বাস ওঠানো যাবে না। কন্ট্রাক্টর যখনই এই কথা ড্রাইভারকে জানানো বাসের জন্য ফিরে আসছিল, তখন খেয়াল করলো একটা কালো বোরকা পরা মহিলা বাসে উঠছে। কন্ট্রাক্টর অবাক হয়ে দৌড়ে গেল। এই, কে আপনি? বাসে কেন উঠছেন? দৌড়ে তাড়াতাড়ি বাসে উঠে মহিলাটিকে খুঁজতে লাগলো। ড্রাইভার এবং বাকি স্টুডেন্টরা তার কাণ্ড দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি খুঁজছো তুমি? কন্ট্রাক্টর বলল, আরে এই মাত্র যে একটা বোরকা পরা মহিলা বাসে উঠলো, সে কোথায় গেল? সবাই অবাক হয়ে গেল। ড্রাইভার বলল, কই, আমরা তো কাউকে বাসে উঠতে দেখিনি। তোমাকে নিচে পাঠালাম বাসে কি হয়েছে দেখার জন্য, আর তুমি এখন আবল তাবল কথা বলতেছ। কন্ট্রাক্টর গলার টুটনি ধরে বলল, আল্লাহর কিরা উস্তাদ, আমি তাকে বাসে উঠতে দেখছি। তখন একদম পেছনের ছিটে একটা ছেলে অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে ঘুষি দিয়ে বাসের জানালা ভেঙে ফেললো। তার হাত থেকে রক্ত বের হতে লাগলো। সে রক্ত চেটে চেটে খেতে খেতে বলল, আজকে কেউ বাঁচবে না এখানে। সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ড্রাইভার উঠে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করলো। এর মাঝে হঠাৎ সেই ছেলেটার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল আপনা আপনি। মাথাটা ফুটবলের মতো গড়িয়ে কন্ট্রাক্টরের পায়ের কাছে এসে পড়ল। এই দৃশ্য দেখে সবাই চিৎকার করতে করতে বাস থেকে নেমে যেতে চাইল, কিন্তু কোন এক অদৃশ্য শক্তি বাসের গেট লক করে দিল। ড্রাইভার গিয়ে গেট ভাঙার চেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠে একদম পেছনের সিট থেকে কেউ বলল, আমার শুধু 30টা শরীর লাগবে। কন্ট্রাক্টর কাঁপা কাঁপা হাতে টর্চ লাইট মারল সেদিকে এবং সবাই খেয়াল করলো কালো বোরকা পরা এক মহিলা বসে আছে, চুল দিয়ে তার পুরো চেহারা ঢাকা। কন্ট্রাক্টর এটা দেখে তার হাত থেকে টর্চ নিচে পড়ে গেল। জোরে চিৎকার দেওয়ার আগেই তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। পরদিন সকালের দৃশ্য। ফারিস্তার জিজা সোফায় বসে গল্প করছে। তালিফ কিচেনে নাস্তা বানাচ্ছে। জিজা ডাক দিয়ে বলল, এই বাবুর্চি, আমার জন্য তেল ছাড়া পরোটা আর ডিম ছাড়া অমলেট নিয়ে আসো। তালিফ উকি মেরে বলল, ডিম ছাড়া অমলেট কি তোমার নানা বানিয়ে দিয়ে যাবে, ফাজিল কোথাকার। জিজা বলল, আমার সাথে বেশি তেরিবেরি করলে মাকে কিন্তু বলে দেবো তুমি সিগারেটও খাও। ফারিস্তা এটা শুনে বলল, তালিফ, জিজা কি বলছে, তুমি সিগারেট খাও? তালিফ জিজার দিকে অসহায় দৃশ্যে তাকিয়ে বলল, খালি তোর মা যাক, দাদির কিরা, তোর আমি টয়লেটে আটকে রাখবো। ওপর থেকে তালিফের দাদি বলল, তুই আবার আমার নাম নিছোস হতচ্ছাড়া, তোর লাইগা আমার খাওয়ানোর সময় জিব্বাতে কামড় পড়ে, আমারে নিচে আইতে বাধ্য করিস না। তালিফ নাস্তা বানাচ্ছে আর ফারিস্তার দিকে আর চোখে তাকাচ্ছে। ফারিস্তা রাগী ভঙ্গিতে তালিফের দিকে তাকিয়ে আছে। তালিফ বলল, এভাবে দেখছো কেন, আমি তো মাঝে মাঝে খাই। ফারিস্তা বলল, তাহলে আমিও মাঝে মাঝে তোমাকে ছেঁচবো, জ্বলন্ত সিগারেট তোমার। তালিফ পেছনে হাত রেখে বলল, না না, এটা কইরো না, পরে পাদের সাথে ধোয়া বের হবে। ফারিস্তা জিজার 2 কান ধরে হাত রেখে বলল, ছি, বাচ্চার সামনে এগুলো কিসের ভাষা, লজ্জা শরম করেনি তোমার? জিজা বলল, এখন আর কান ধরে লাভ কি, যা শোনার তো শুনেই ফেলেছে। ফারিস্তা ধমক দিয়ে বলল, সবকিছু শুনতে হয় না বুঝছো। এর মাঝেই রিমোট চাপ করে টিভি চালু হয়ে গেল। টিভিতে একটা খবর দেখে ফারিস্তার চোখ আটকে গেল। খবরের শব্দ শুনতে পেল। তালিফও কিচেন থেকে চলে এলো। টিভিতে দেখানো হচ্ছে শহর থেকে দূরে হাইওয়ের পাশে কৃষকদের ফসলি জমিতে একটা ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে গেছে। বাসে মোট 65 জন মানুষ ছিল, ড্রাইভার সহ। কিন্তু সেখানে পরিপূর্ণ বডি পাওয়া গিয়েছে মাত্র 35 জনের। বাকি 30 জনের শুধু মাথা পাওয়া গিয়েছে, শরীরের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে, এটা কি সত্যি কোনো দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এমন নৃশংসভাবে কে মানুষকে মারতে পারে? খবর দেখে তালিফ ফারিস্তার দিকে তাকালো। ফারিস্তা বলল, এরকম ভাবে শুধু মারিদ জিনরাই মানুষকে মারতে পারে, কিন্তু আমি রানী হওয়ার পর মানুষ হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিলাম। তাহলে এগুলো কে করলো? তালিব বলল, একসাথে 30 জন মানুষের শরীর, নিশ্চয়ই এটা সে খাওয়ার জন্য করেনি, এগুলো দিয়ে সে অন্য কিছু করার পরিকল্পনা করেছে। ফারিস্তা বলল, ঠিক বলেছ, আমাকে এখনই ফিরে যেতে হবে। মারিদ রাজ্যে কেউ আমার অগোচরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তাকে খুঁজে বের করতে হবে। জিজা বলল, মা, আমিও তোমার সাথে যাব, পাইথন নামের শয়তানটা তোমার ক্ষতি করতে পারে। ফারিস্তা জিজার কপালে চুমু খেয়ে বলল, না মামুনি, তুমি তোমার বাবার সাথে থাকবে, তাকে রক্ষা করবে। তারা আমার ক্ষতি করতে না পারলেও তোমার বাবার ক্ষতি করে আমাকে দুর্বল করে দিতে চাইবে, আর আমার বিশ্বাস তুমি তোমার বাবার কোনো ক্ষতি হতে দিবে না। জিজা ফারিস্তার হাতে হাত রেখে বলল, বাবার সামনে আমি পাহাড় হয়ে থাকবো মা। ফারিস্তা সুন্দর একটা হাসি দিয়ে তালিফকে বলল, জিজার খেয়াল রেখো তালিফ, তুমি এদিকটা নিয়ে কোনো চিন্তা করো না, বিজয়ীর বেশে ফিরে আসো। আমি জানি তুমি সব ষড়যন্ত্রের মূল উগড়ে ফেলে দিবে। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। পাইথন এখনো সেই পাহাড়ের চূড়ায় বসে আছে। এখান থেকে পুরো ঘুল রাজ্য দেখা যায়। পাইথন ভাবছে এখন সে কি করবে। বাবার হত্যার প্রতিশোধ নিতে হলে তাড়াহুড়া করা যাবে না।
রাগের বশে কিছু করার চেষ্টা করলে হিত বিপরীত হয়ে যাবে। রাজা দিমিত্রিকে মেরে ফেললে ঘুল জিনরা আমাকে ছেড়ে দিবে না, তাই আগে ঘুল জিনদের মাঝে রাজার প্রতি বিদ্বেষ ছড়িয়ে দিতে হবে, তারপর নিজ হাতে তাকে হত্যা করব। এর মাঝে পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে পাইথন তার কোমরে গুজে রাখা ছুরিটা বের করে সোজা তার গলায় ধরল। এটা ছিল এক ঘুল সৈন্য। সে আতঙ্কিত হয়ে বলল, পাইথন কি করছো তুমি? আমি ঘুল সৈন্য। পাইথন ঝাঁঝালো কণ্ঠে বলল, এখানে কেন এসেছো? সৈন্য বলল, রাজা দিমিত্রি তোমাকে ডেকে পাঠিয়েছে, সে খবর দিতে এসেছে। পাইথন রাজা দিমিত্রির নামটা শুনে ক্ষিপ্ত হয়ে এক টানে ছুরি দিয়ে তার গলা কেটে ফেলল আর চিৎকার করে বলল, ঠিক এইভাবে আমি দিমিত্রির গলা কেটে ফেলবো, ঠিক এইভাবে। পাইথন নিজের ক্রোধ ঠান্ডা করে রাজার দরবারে গিয়ে হাজির হলো। রাজা দিমিত্রিকে দেখেই হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরল পাইথন। রাজা দিমিত্রি বলল, পাইথন যুদ্ধের প্রস্তুতি কতদূর আগালো? পাইথন নিজের ছুরিটা বের করে হিংস্র বাঘের মতো রাজা দিমিত্রির উপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক ঘা মারতে লাগলো, ঠিক যেভাবে রাজা দিমিত্রি তার বাবাকে মেরেছিল। পাইথনের চেহারা রাজার কালো রক্তের ছিটায় ভরে গেল। রাজার টুকরো টুকরো হয়ে যাওয়া শরীরটা এখনও কাঁপছে। পাইথন ধ্যান ভাঙলে রাজা দিমিত্রির ডাকে, পাইথন আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি? পাইথন এগুলো নিজের মনে ভাবছিল। রাজাটাকে পাইথন থতমত খেয়ে বলল, হ্যাঁ রাজা দিমিত্রি, যুদ্ধের প্রস্তুতি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সৈন্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মারিদ জিনদের কচু কাটা করার জন্য। রাজা দিমিত্রি সিংহাসন থেকে উঠে পাইথনের সামনে এসে তার কাঁধে হাত রেখে বলল, তুমি তোমার বাবার মতো একজন বীর যোদ্ধা। তোমার বাবা ছিল একজন হার না মানা সৈনিক, মৃত্যু বেছে নিয়েছে তবুও শত্রুর সামনে মাথা নত করেনি। পাইথন তাতে দাঁত চেপে বলল, সবই আপনার কৃপা রাজা দিমিত্রি, আমি আপনার কাছে ঋণী। এদিন শোধ না করে আমি মরব না। রাজা দিমিত্রি বলল, তোমাকে আজ অন্যরকম লাগছে পাইথন, তোমার মাঝে সেই হিংস্র ভাবটা আমি দেখতে পাচ্ছি না। কি হয়েছে বলো আমাকে, আর তোমার হাতে কি হয়েছে? পাইথন নিজের হাতের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, প্রশিক্ষণের সময় ব্যথা পেয়েছে। আর আমি ঠিক আছি রাজা, যুদ্ধের প্রস্তুতি নিয়ে শুধু একটু ক্লান্ত। রাজা দিমিত্রি বলল, ঠিক আছে যাও, আর রানী ফারিস্তার সাথে আমি যুদ্ধের আগে কথা বলতে চাই, তাকে খবর পাঠাও। পাইথন বলল, রানী ফারিস্তা একবার যেটা বলে সেটা করে, তার সিদ্ধান্তে কখনো পরিবর্তন আসে না। রাজা দিমিত্রি বলল, তাহলে এমন কাউকে খুঁজো যে রানী ফারিস্তার বিশ্বস্ত কিন্তু ক্ষমতালোভী। আমরা তাকে এমন জায়গা থেকে আঘাত করব যা সে কল্পনাও করতে পারবে না। পাইথনের মনে পড়ে গেল তাইবার কথা, কিন্তু রাজাকে সেটা জানালো না। পাইথন বলল, আমরা চাইলেই তো সরাসরি আক্রমণ করতে পারি আমাদের হিংস্র সৈন্য নিয়ে। ফারিস্তার বাবার শক্তি নেই ঠেকানোর, তাহলে আমরা সেটা না করে অন্য উপায় খুঁজছি কেন? রাজা দিমিত্রি বলল, কারণ হিংস্র সৈন্যরা বেপরোয়া, তারা পুরো মারিদ রাজ্য ধ্বংস করে ফেলবে, সাথে লিজিব গাছও ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যুদ্ধের ফলাফল কি হবে? আমি কিছুই পাবো না। এই যুদ্ধে আমি হিংস্র সৈন্য ব্যবহার করব না। পাইথন বলল, ঠিক আছে, আপনি যেমনটা বলবেন, শত্রুর মনে জায়গা করে নিব, তারপর তার কলিজা ছিঁড়ে ফেলবো। এই বলে পাইথন বের হয়ে গেল। রাজা দিমিত্রি পাইথনের শেষ কথাটা শুনে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। দৃশ্য চলে গেল মারিদ রাজ্যে। তাইবা 30টা শরীর নিয়ে সেই জঙ্গলে ডাইনির কাছে পৌঁছে গিয়েছে। ডাইনি তার ঝুপির থেকে বের হয়ে এসে ভয়ঙ্কর হাসিতে বলল, তুই তো খুব ভয়ানক রে, প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সোনালী ঘর পার হয়ে এইগুলো নিয়ে এসেছিস, তুই তো লক্ষ্যে পৌঁছে যাবি খুব তাড়াতাড়ি। তাইবা বলল, মনে থাকে যেন, এই 30টা শরীর ব্যবহার করে কিভাবে সেই তরবারিকে এমন শক্তিশালী করা যায়। ডাইনি বলল, এত শক্তিশালী তরবারি দিয়ে তুই কি করবি? রানীকে মারার জন্য তো এত শক্তিশালী তরবারির দরকার নেই। তাইবা ডাইনির গলা চেপে ধরে গাছের সাথে লাগিয়ে বলল, তোমাকে যা বলেছি তা করো, আমি তরবারি দিয়ে কাকে হত্যা করব সেটা আমার বিষয়। ডাইনি উদ্ভটভাবে হাসতে হাসতে বলল, ভ্যাম্পদের মারবি নাকি, তাই না? তাইবা ডাইনিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কাজ শুরু করে দাও। এদিকে রানী ফারিস্তা প্রাসাদে ফিরে জরুরি বৈঠক ডেকেছে। সবাই সেখানে উপস্থিত হয়েছে। রানী ফারিস্তা সবার মুখের দিকে একবার করে তাকাচ্ছে। তাইবা বুঝতে পারলো ফারিস্তা পৃথিবী থেকে ওই 30 জন শরীর গায়েবের ব্যাপারটা জেনে এসেছে। তাই তাইবা নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। রানী ফারিস্তা বলে উঠল, আজকে পৃথিবীতে গিয়েছিল কে কে? 3 জন রাজ সদস্য হাত উঠালো। তাইবা নিজেকে আড়াল করলো। ফারিস্তা তাদের 3 জনকে বলল, পৃথিবীতে যাওয়ার কারণ ব্যাখ্যা করুন আমার কাছে। তারা এক এক করে পৃথিবীতে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে লাগলো। একজন বলল, পৃথিবীতে থাকা মারিদ জিনদের খোঁজ নিতে গিয়েছিলাম। আরেকজন বলল, আপনার আদেশে এক ভণ্ডতান্ত্রিককে শায়েস্তা করতে গিয়েছিলাম, যে মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জন করে। অন্যজন বলল, আমাকে আপনার বাবা ডেকে পাঠিয়েছিল মারিদ রাজ্যর খোঁজ খবর নিতে। ফারিস্তা সবার সাথে কথা শুনে কাউকেই তেমন সন্দেহ হলো না। হঠাৎ একজন বলে উঠল, রানী ফারিস্তা, তাইবাও পৃথিবীতে গিয়েছিল, আমি তাকে সোনালী ঘরে ঢুকতে দেখেছি। এটা শুনে তাইবার চেহারা রং উড়ে গেল। ফারিস্তা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাইবা? পুরো রাজদরবারে নীরবতা নেমে এসেছে। ফারিস্তা তাইবার দিকে তাকিয়ে তার উত্তরের জন্য অপেক্ষা করছে। তাইবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারিস্তা আবার বলল, তাইবা, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, কথা বলছো না কেন? তাইবা বিড়বিড় করে বলল, কি কি বলবো, কথাটা বানাইতাছি। ফারিস্তা বলল, কি হলো তাইবা? তাইবা মাথা উঠিয়ে বলল, হ্যাঁ, আমি ঘুল রাজ্য থেকে ফিরে এসে জানতে পারলাম রানী ফারিস্তা পৃথিবীতে গিয়েছে।
আমারও জিজাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তার সাথে দেখা করতে গিয়েছিলাম। ভেবেছিলাম সবাই মিলে আড্ডা দিব, কিন্তু সেখানে গিয়ে জিজাকে পাইনি। খোঁজ নিয়ে জানতে পারলাম তারা বাসা বদল করেছে, তাই আবার ফিরে এসেছি আমি। ফারিস্তা বলল, পৃথিবীতে গিয়ে অন্তত আমার সাথে যোগাযোগ করার দরকার ছিল তোমার। তাইবা বলল, মাফ করবেন রানী, আমি আসলে পৃথিবীর ভাষায় যেটাকে সারপ্রাইজ বলে সেটা দিতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি সারপ্রাইজ কতটা বিপজ্জনক শব্দ। আমাকে সন্দেহ করা হচ্ছে। ফারিস্তা এবার স্বাভাবিক হয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি রানী হওয়ার পর সবার আগে মানুষ হত্যা নিষিদ্ধ করেছিলাম। এতদিন সেটা বন্ধ থাকলেও গতকাল রাতে পৃথিবীতে 30 জন মানুষের শরীরবিহীন মাথা পাওয়া গিয়েছে। মারির জিন ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। আমাদের মাঝে এই কোনো এক বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। আমি আগামীকাল পর্যন্ত সময় দিলাম, বিশ্বাসঘাতক যেন সে নিজে এসে আমার কাছে মুখোশ খোলে, তাহলে শাস্তি কিছুটা কমবে। আর যদি আমাকে কষ্ট করে খুঁজে বের করতে হয়, তাহলে গাছ কাটার যন্ত্র দিয়ে মাঝখান থেকে 2 ভাগ করা হবে। এটা শুনে পুরো রাজদরবার ভীত হয়ে পড়ল। যারা ছোটখাটো অপরাধে জড়িত ছিল তারাও কাঁপতে লাগলো। শুধুমাত্র তাইবার চোখের ভয়ের পরিবর্তে রাগ দেখা যাচ্ছে। তাইবা নিজের মনে বলছে, আমার কাছে পৌঁছানোর আগেই তোকে আমি শেষ করে দিব। শুধু ভ্যাম্প মারার তরবারিটা তৈরি হোক। প্রথমে তোর ওই হাত দুটো কেটে নিব আমি, তারপর তোর সামনে তোর স্বামী সন্তানকে নির্মমভাবে মারব। তাহলে বুঝবি প্রিয়জন হারানোর যন্ত্রণা কেমন হয়। বৈঠক শেষে ফারিস্তা তাইবাকে চোখের ইশারায় ডেকে নিল তার কাছে। বাকিরা সবাই চলে গেল। ফারিস্তা তাইবাকে জিজ্ঞাসা করলো, সত্যিটা জানার পর পাইথনের প্রতিক্রিয়া কেমন ছিল। তাইবা বলল, সে অনেক কষ্ট পেয়েছে, অনেক কান্না করেছে, আর সবচেয়ে বড় কথা, তার চোখে আমি প্রতিশোধের আগুন দেখেছি। ফারিস্তা তাইবার চোখের কাছে এসে গম্ভীর গলায় বলল, সেটা তো আমি তোর চোখে দেখতে পাচ্ছি। তাইবা থতমত খেয়ে তোতলাতে বলল, মানে কি বলছিস তুই? ফারিস্তা ফিক করে এসে বলল, আরে মজা করছিলাম, তুই দেখি ঘাবড়ে গেছিস। তাইবা হেসে দিয়ে বলল, তুই যেভাবে বিশ্বাসঘাতককে 2 ভাগ করার কথা বলেছিস, তাতে ভয়ে আমার নিজেকে এখন বিশ্বাসঘাতক মনে হচ্ছে। ফারিস্তা বলল, কি যে বলিস, তুই বিশ্বাসঘাতক হওয়ার আগে যেন আমি নিজের নিঃশ্বাস ত্যাগ করি। কিন্তু কেউ তো আছে যাকে আমি নিজে দেখতে পাচ্ছি, তবে পাবো। আর যেদিন পাবো সেদিন বুঝবে চোরের 1 দিন, গেরস্তের 10 দিন। তাইবা বলল, ধুর, তুই উল্টো বলছিস, এটা হবে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। ফারিস্তা বলল, না, আমি ঠিকই বলেছি। চোর 1 দিন চুরি করবে আর গৃহস্থ তাকে 10 দিন গাছের সাথে বেঁধে রেখে পেটাবে, তাই আমারটাই ঠিক। তাই বেশি বলল, হ্যাঁ, যা তো ঠিক। রানীর কথায় বিরোধিতা করলে আমার মাথা যাবে। এখন বল, যুদ্ধ নিয়ে কি ভাবছিস? রাজা দিমিত্রি কিন্তু তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। যে কোনো সময় সে আক্রমণ করে দেবে। তার হিংস্র সৈন্যদের পাঠালে আমরা নিমিষেই ধ্বংস হয়ে যাব। ফারিস্তা বলল, সেটা সে করবে না, কারণ তার মূল উদ্দেশ্য লিজিব গাছ। হিংস্র সৈন্যদের পাঠালে সবকিছু ধ্বংস হয়ে যাবে, সাথে লিজিব গাছও। তাই সে এই বোকামি করবে না। আর আমি যা মনে করেছি, রাজা দিমিত্রি খুব তাড়াতাড়ি আমার সাথে বৈঠক করবে, আমাকে হুমকি দিবে, আমাকে বুঝাবে। তাইবা বলল, তুই এতটা নিশ্চিত কিভাবে? তখন একজন প্রহরী এসে বলল, রানী ফারিস্তা, ঘোলরাজ্য রাজা দিমিত্রা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, সে আপনার সাক্ষাৎ কামনা করছে। ফারিস্তা তাইবার দিকে তাকিয়ে বলল, এভাবে? তাইবা হা করে তাকিয়ে ফারিস্তার দিকে, তার মানে মনে মনে ভাবছে, ঠিক কতটা দূর পর্যন্ত চিন্তা করলে আমি ফারিস্তার চিন্তার নাগাল পাবো। দৃশ্য চলে এলো পৃথিবীতে। তালিফ জিজাকে নিয়ে বাসা থেকে বের হয়েছে সকাল সকাল। জিজাকে নতুন স্কুলে ভর্তি করাতে হবে। বাসার গেট থেকে বের হতেই জিজা বলল, তালিফ, তুমি একটু দাঁড়াও, আমি জানাত আন্টিদের সাথে দেখা করে আসি। তালিফ বলল, যাও, তবে সে যেন না জানে তুমি কার মেয়ে। তোমার মা তাকে দেখা দিয়েছিল এবং তার একটা ইচ্ছে পূরণ করেছিল, এটা যেন এই পর্যন্তই থাকে, তাকে বেশি কিছু জানানো যাবে না। জিজা বলল, ঠিক আছে, তোমার কথার বাধ্য কি আমি কখনো হয়েছি বলো? তালিফ ভ্রুকুচকে তাকালো। জিজা বলল, সরি, অবাধ্য হবে। এই বলে জিজা জান্নাতদের বাসায় গেল। তালিফ বাইরে অপেক্ষা করতে লাগলো। জিজাকে দেখলো জান্নাতদের বাসার দরজার সামনে একটা লোক এদিক ওদিক পায়চারি করছে। দরজায় কড়া নাড়তে গিয়েও নাড়ছে না। জিজা তাকে ডাক দিয়ে বলল, প্রথমবার চুরি করতে আসছে নাকি? এত নার্ভাস দেখাচ্ছে কেন? লোকটা চমকে গিয়ে আশেপাশে পেছনে তাকিয়ে নিজের দিকে আঙ্গুল ইশারা করে বলল, তুমি কি আমাকে কিছু কইতেছ? জিজা কোমরে হাত দিয়ে বলল, না, আমি আপনার পেছনে দেয়ালকে বলতেছি, দেয়ালের তো কান আছে। লোকটা বলল, আশা কইরা কাও, তুমি কি আমারে দেখতে পাইতেছ? জিজা এবার বিরক্ত হয়ে বলল, আমার বাবা রোমান্স করার সময় আমাকে জিজ্ঞাসা করছে আমি দেখছি কিনা, আপনি জিজ্ঞাসা করেন আমাকে দেখতে পাচ্ছে কিনা। কি পাইছেন আমারে? আমাকে কানা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন? লোকটা একগাল হেসে জিজার কাছে এসে বলল, পাকনা বুড়ি রে, আমি হইলাম জান্নাতের বাবা। অনেকদিন আগে আমি মইরা গেছি, কিন্তু আমার পাগলি মায়াটা আমারে মুক্তি দেয় না এখনো। জিজা তার হাত ধরে বুঝতে পারলো সে সত্যি একটা আত্মা। জিজা বলল, কেন? জানাতানটা আপনাকে মুক্তি দেয় না কেন? কি এমন আকাম করেছেন? লোকটা হেসে বলল, আকাম না রে, একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আমি মারা গিয়েছিলাম। ওইখানে আমার মাথা ছাড়া শরীরের কোনো চিহ্নই আসিল না। আর আমার স্মৃতি মনে কইরা জান্নাতে হেই মাথার কঙ্কালটা এখনো পর্যন্ত রাইহা দিছে। তাই আমি মুক্তি পাই নাই। অনেকবার তারে কইছি, কিন্তু আমারে দেখেও পাই না, শুনতেও পাই না। জিজা মাথা চুলকে বলল, তাহলে তো জটিল সমস্যায় পড়েছেন। এখন কি আপনি চান আমি আপনার হয়ে জানাতানটিকে এগুলো বলি? লোকটা একগাল হেসে বলল, হ হ হ, দয়া কইরা একটু বইল, আর আমার ভালো লাগে না এইভাবে থাকতে। জিজা বলল, ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে। লোকটা বলল, কি তা?
জিজা তালিফকে দেখিয়ে বলল, ওই যে বাইরে যে ব্যাটাটাকে দেখছেন, সে আমার বডিগার্ড, সবসময় আমার পিছু পিছু থাকে। তার জন্য আমি ভালো মতো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না। আপনি গিয়ে তাকে একটু ভয় দেখে আসেন। এর জন্য লোকটা এক কথায় রাজি হয়ে ছুটে গেল তালিফের কাছে। তালিফ দাঁড়িয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর বলছে, জিজা এখনো আসছে না কেন? তখনই তালিফের মনে হলো কেউ তার কানে ফু দিয়েছে। চমকে গিয়ে আশেপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার হঠাৎ করেই উপর থেকে একটা মাকড়সা উড়ে এসে তালিফের জামার ভেতর ঢুকে গেল। তালিফ অস্থির হয়ে হাত ঢুকে জামার ভেতর থেকে সেটা বের করতে লাগলো। তালিফ মাইকেল জ্যাকসনের মতো ডান্স পোজ করতে লাগলো। মাকড়সাটা ঘুরতে ঘুরতে তালিফের প্যান্টের ভেতর ঢুকে গেল। তালিফ বাদরের মতো লাফাতে শুরু করলো। এমন অদ্ভুত অঙ্গিভঙ্গি দেখে রাস্তায় যাওয়া আসা করা মানুষ হাসতে লাগলো। ওইদিকে জিজাও ভেতর থেকে এগুলো দেখে হাসতে হাসতে শেষ। তালিফ একে একে তার পরনের জামা প্যান্ট খুলে ফেললো। শুধু শর্ট প্যান্ট পরে মাকড়সা খুঁজতে লাগলো জামা কাপড়ের ভেতর। এর মাঝে লোকটা জিজার পেছনে আবির্ভাব হয়ে বলল, ঠিক আছে না? দেখেছো ব্যাটারে কেমন নাচাইলাম? জিজা বলল, হ্যাঁ একদম ঠিক আছে, এখন চলেন, আমি আমার কথা রাখি। জিজা দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণের মাঝেই জান্নাত দরজা খুলে জিজাকে দেখে খুশি হয়ে বলল, আরে তুমি, আসো আসো, ভেতরে আসো। তোমার বোন মানুষটা কই? জিজা বলল, সে রাস্তার সার্কাস দেখাচ্ছে, কিন্তু আমার সাথে অন্য একজন এসেছে। জান্নাত জিজার আশেপাশে তাকিয়ে বলল, কে? জিজা বলল, তোমার বাবা। জান্নাতের হাতে থাকা পানির গ্লাসটা পড়ে ভেঙে টুকরো হয়ে গেল। জান্নাত বলল, কি? বাবা মানে? আমার বাবা তো নেই। জিজা বলল, সে আছে, আপনার মায়ের জন্যই সে যেতে পারেনি, তবে আপনি নিজের অজান্তে তাকে কষ্ট দিচ্ছেন। জান্নাত একটু রেগে বলল, কি সব বলছো তুমি? বাচ্চা বাচ্চার মতো থাকবে। বলেছি না আমার বাবা অনেক আগে মারা গিয়েছে, সে কিভাবে আসবে? এই বলে জান্নাত দরজা বন্ধ করে দিতে চাইলে জিজা জান্নাতের বাবার দিকে একবার তাকিয়ে দেখলো সে অসহায় দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। জিজা জান্নাতকে বলল, তাহলে আপনার বালিশের পাশে তার মাথার কঙ্কালটা রেখেছেন কেন? আপনার উচিত ছিল তার শরীরের শেষ অঙ্গটা দাফন করে দেয়া। এর শুনে জান্নাত থমকে গেল। দরজা বন্ধ না করে জিজার দিকে এগিয়ে এসে বলল, তুমি এটা কিভাবে জানলে? তুমি তো আমার বাসায় কখনো আসোনি। জিজা তার পাশে দাঁড়ানো জান্নাতের বাবার দিকে তাকালো। জান্নাত আবেগে আপ্লুত হয়ে জিজ্ঞাসা করলো, তার মানে সত্যি আমার বাবা তোমার পাশে? জিজা মাথা নাড়ল। জান্নাত কান্নায় ভেঙে পড়ল। জান্নাতের বাবা আবেগে আপ্লুত হয়ে তার মেয়ের মাথায় হাত রাখলো। জান্নাত সেটা বুঝতে না পারলেও জিজা বলল, আন্টি, আপনার বাবা এখন আপনার মাথায় হাত রেখেছে। আপনার কান্না দেখে সে কষ্ট পাচ্ছে, আপনি কাঁদবেন না। জান্নাত তবুও নিজের কান্না থামাতে পারছে না। জান্নাত জড়িত কণ্ঠে বলতে লাগলো, বাবা, আমি নিজের অজান্তেই তোমাকে এতগুলো বছর কষ্ট দিয়ে এসেছি। তুমি আমাকে স্বপ্নের মাঝে অনেকবার ইঙ্গিত দিয়েছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করে দাও। তুমি যখন মারা যাও তখন আমি মৃত্যু কি সেটা বুঝি না। মা যখন তোমার কাটা মাথাটা বুকে জড়িয়ে কান্না করছিল, তখন আমিও বুঝিনি তুমি আর কখনো ফিরে আসবে না। সেদিনের পর প্রতিটা সন্ধ্যায় আমি তোমার অপেক্ষায় বসে থাকতাম। মাকে জিজ্ঞাসা করলে মা বলতো, তুমি নাকি তারার দেশে চলে গেছো। তারার দেশ তো অনেক দূর, ভেবেছিলাম তাই তোমাকে ফিরতে দেরি হচ্ছে। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শিখি তারার দেশে যাওয়া যায়, ফিরে আসা যায় না। অনেক ভালোবাসি বাবা তোমাকে। জিজা বলল, আন্টি, তোমার বাবাও তোমাকে অনেক ভালোবাসে, এখন তাকে মুক্তি দাও। জান্নাত চোখের পানি মুছে বলল, আমি এটা করবো বাবা, ওপারে ভালো থেকো। জান্নাতের বাবা হাসি মুখে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। জান্নাত জিজাকে জড়িয়ে ধরে আর বলল, কে তুমি? আমার মৃত বাবাকে কিভাবে দেখতে পেলে? জিজা সত্যিটা বলতে গিয়েও থমকে গেল। কথা ঘুরে বলল, তুমি জানো না বাচ্চারা অ্যাঞ্জেলের রূপ হয়? তারা এমন অনেক কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। জান্নাত হাসিতে জিজার গাল টেনে বলল, হ্যাঁ, পাকা বুড়িটা। তাহলে এখন কোথায় যাচ্ছিলে, নাকি আমার কাছে এসেছিলে? জিজা বলল, বোন মানুষের সাথে স্কুলে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, আর এসে এই কাণ্ড ঘটে গেল। জান্নাত বলল, ভালোই হয়েছে, তাইলে স্কুলে যাও, আমি সম্পূর্ণ কাজটা শেষ করে তারপর দেখা করব তোমার সাথে। জিজা হাসি খুশিভাবে চলে এলো। এসে দেখলো তালিফের ইস্ত্রি করা জামা কাপড়ের অবস্থা দুমড়ে মুচড়ে গেছে, সেগুলো পরে দাঁড়িয়ে আছে। জিজা কিছু না জানার ভান করে মুখে হাত দিয়ে বলল, হাই হাই তালিফ, তুমি কি গ্যান্ডারের রস বের করা মেশিনে ঢুকে গিয়েছিলে নাকি? এই কি অবস্থা? তালিফ ঘড়ির দিকে তাকে বলল, আমার কথা ছাড়ো, তুমি কখন গিয়েছো ভেতরে? আমি তো ভাবছি তার সাথে বসে সিরিয়াল দেখা শুরু করে দিছো। জিজা বলল, চলো যেতে যেতে বলছি, আমি একটা মহৎ কাজ করে এসেছি। হাঁটতে জিজা তালিফকে সবকিছু খুলে বলল। তালিফ সব শুনে খুশি হয়ে জিজাকে বলল, বাহ, তাহলে তো তুমি খুবই নেক কাজ করে এসেছো। জিজা বলল, আমি সবসময় নেক কাজই করি, তুমি বুঝতে চাও না আমাকে। তালিফ বলল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এক সেকেন্ড, আমার জানার মতে তুমি এমনি এমনি কাউকে সাহায্য করবে না, বিনিময়ে কিছু তো চেয়েছো তার কাছে, সেটা কি? জিজা জিব্বায় কামড় দিয়ে বলল, ধুর, তুমি খালি আমাকে সন্দেহ করো, এই জন্যই তোমার এক সামান্য একটা মাকড়সা ন্যাংটা করে দিয়েছে। তালিফ বলল, এই, তুমি কিভাবে জানলে মাকড়সা আমাকে? তার মানে এটা তোমার বিনিময়ে সাহায্য ছিল। জিজা দৌড় দিয়ে বলল, আজকে আমি শেষ। তালিফ জিজার পিছনে দৌড়াতে দৌড়াতে বলল, ওই পেতনি, তারা বলছি, আজকে তুই শেষ। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। রাজা দিমিত্রির আমন্ত্রণে রানী ফারিস্তা ঘুল রাজ্যে এসেছে। তাইবাও ফারিস্তার সাথে এসেছে। রাজা দিমিত্রি সাদরে গ্রহণ করল ফারিস্তাকে। অনেক জাঁকজমকভাবে ফারিস্তাকে অভিনন্দন জানানো হলো। তাইবা ফারিস্তার কানে কানে বলল, এগুলো সব তোকে প্রভাবিত করার জন্য করেছে। রাজা দিমিত্রি তোকে ততক্ষণ তোর সাথে ভালো আচরণ করবে যতক্ষণ না তোর সিদ্ধান্ত তার বিপক্ষে যায়।
ফারিস্তা বলল সে ভেবেছে আমাকে এখানে আমন্ত্রণ করে দামি দামি উপহার দিয়ে আমার সিদ্ধান্ত পরিবর্তন করাবে। তাইবা বলল, আমি তো জানি তোর সিদ্ধান্ত কখনো পরিবর্তন হবে না, এত আয়োজন সবই বৃথা। ফারিস্তা বলল, কি জানি, দেখি রাজা দিমিত্রি কি উপহার দেয়, সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। পাইথন তার প্রস্তুত করা সৈন্যদের উদ্দেশ্যে কথা বলছে। তোমরা আমার অধীনে থাকা ঘোল সৈন্য, তোমরা কি জানো আমরা কিসের প্রস্তুতি নিচ্ছি? সবাই একসাথে বলে উঠল, আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। পাইথন বলল, কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি আমরা? সবাই একসাথে বলে উঠল, মারিদ রাজ্য রানী ফারিস্তার বিরুদ্ধে। পাইথন বলল, এই যুদ্ধের উদ্দেশ্য কি? সবাই একসাথে বলে উঠল, আমরা জানি না সেনাপতি পাইথন, আমরা শুধু আদেশ পালন করি। পাইথন বলল, ঠিক এই কারণেই রাজা মহারাজাগণ আমাদেরকে দিয়ে তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলেছে। আমরা অন্ধের মতো তাদের আদেশ পালন করে যাই, অথচ আমরা জানতেও চাই না কি জন্য লড়াই করছি, আমরা কি জন্য মরছি, এতে আমাদের ফায়দা কি? রাজা মহারাজাগণ আমাদের মৃতদেহের ওপর গড়ে তুলে তাদের সাম্রাজ্য। তারা কখনো যুদ্ধ করে না, যুদ্ধ করি আমরা, মরি আমরা, আমাদের পরিবার হারায় তার প্রিয়জনকে, আর দিন শেষে আমাদের ভাগ্যে কি জোটে জানো? শুধু কবরের উপর এক গুচ্ছ ফুল। পাইথনের কথাগুলো শুনে সবাই এক অপরের দিকে তাকাচ্ছে। পাইথন বলল, আমি তোমাদের সেনাপতি, রাজার কাছে তোমাদের জীবনের মূল্য না থাকলেও আমার কাছে আছে, তাই এখন থেকে কারোর সাথে যুদ্ধ জড়ালে আমরা আগে যাচাই করবো এই যুদ্ধে কি আমাদের কোনো ফায়দা আছে নাকি এটা শুধুমাত্র রাজার ক্ষমতার লোভের যুদ্ধ। একজন বলে উঠল, মাফ করবেন সেনাপতি পাইথন, আপনি কি কোনো কারণে রাজার বিরোধিতা করছেন? পাইথন বলল, আমি রাজার বিরোধিতা করছি না, আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি তোমাদের পরিবার আছে, তোমাদের তাদের দরকার, তোমাদের বাচ্চাদের তারা বাবাদের দরকার, স্ত্রী তার স্বামীর দরকার, মায়ের তার সন্তানকে দরকার, আর কারো ক্ষমতার বলি হবে না। বেশিরভাগ সৈন্য পাইথনের সাথে একমত হলো। কিছু সংখ্যক সৈন্য পাইথনের বিরোধিতা করে সেখান থেকে বের হয়ে গেল। পাইথন বুঝতে পারল তারা রাজাকে গিয়ে বলবে আমি সৈন্যদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছি। তাই পাইথন তার সবচেয়ে বিশ্বস্ত সৈন্যকে চোখের ইশারায় কিছু একটা বলল। এদিকে রাজা দিমিত্রি ফারিস্তার জন্য বিশাল ভোজনের আয়োজন করেছে। হরেক রকমের খাবার দিয়ে টেবিল পরিপূর্ণ। খাবার খেতে খেতে রাজা দিমিত্রি বলল, তোমার কথা অনেক শুনেছি রানী ফারিস্তা, সিলভিয়াকে মেরে ভালো করেছ, ওই সিংহাসনের জন্য তুমিই সবচেয়ে যোগ্য। ফারিস্তা খাবার খাওয়া বন্ধ করে একটু হেসে বলল, প্রথমে আপনাকে ধন্যবাদ রাজা দিমিত্রি, আপনার আপ্যায়নে আমি খুব খুশি, কিন্তু আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি একটা সম্প্রদায়ের রানী, আমাকে তুমি করে বলার আগে আরেকবার ভাববেন। রাজা দিমিত্রিটা অপমানিত বোধ করে চামচ চেপে ধরে জোরে করে মুখ হাসিয়ে এনে বলল, আমি দুঃখিত রানী ফারিস্তা, মুখ ফসকে বলে ফেলেছি। ফারিস্তা আর কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলো। পাশে বসে খাবার খেতে থাকা তাইবা রাজার দিকে বারবার তাকিয়ে তাকে কিছু বোঝানোর ইঙ্গিত করছে। রাজা তাইবার চোখের দিকে তাকিয়ে বুঝে গেল ফারিস্তাকে ঘৃণা করে। রাজা দিমিত্রি বলল, রানী ফারিস্তা, আপনি তো জানেন আমরা যুদ্ধের দ্বার প্রান্তে আছি, এই যুদ্ধে আমি জয়লাভ করবো এটা তো নিশ্চিন্ত, কিন্তু মাঝ থেকে অনেক প্রাণ ঝরে পড়বে। আমি চাইছিলাম যুদ্ধ না করে শান্তি স্থাপন করতে। ফারিস্তা বলল, আপনি যেহেতু নিশ্চিন্ত জয়ের ব্যাপারে, তাহলে শান্তি স্থাপন করলেও সেটা বেশি দিন টেকসই হবে না, কারণ আপনি যা চান তা আমি আপনাকে দিয়ে দিলে আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা দিমিত্রি বলল, আমি জানি লিজিব গাছ বিলুপ্ত হয়ে গেলে মারিদ গ্রহ ধ্বংস হয়ে যাবে, তো হতে দেন না, আমি আপনাকে আর আপনার প্রজাদের জন্য ঘোল রাজ্যের এক অংশ দিয়ে দিব, আপনি আপনার রাজ্য সেখানে স্থাপন করতে পারবেন। রানী ফারিস্তা এবার খাবার টেবিল থেকে উঠে চেয়ারের পেছনে লাঠি দিয়ে ফেলে দিয়ে বলল, দিমিত্রি, আপনি তো আপনার সাম্রাজ্য গড়ে তুলেছেন জুলুম আর নিষ্পাপদের মৃতদেহের ওপর, আপনি কি করে বুঝবেন মাতৃভূমির মর্যাদা? মারিদ রাজ্যের বিনিময়ে যদি আমাকে গোটা মহাবিশ্ব দিয়ে দেন, তবু আমি আপনার সাথে আপোষ করব না, কারণ মারিদ রাজ্যের শিকড়ে আমি মিশে আছি। রাজা দিমিত্রি প্রচণ্ড রেগে তরবারি বের করে ফারিস্তার গলায় ধরে বলল, সামান্য একজন রানী হয়ে আমার সামনে ঔদ্ধত্য আচরণ করার হিম্মত কেমনে হয় আপনার? পাইথন ঠিকই বলেছিল, তোর পুরো শরীরটাই কলিজা, আমি চাইলে এই মুহূর্তে তোর সেই কলিজা ছিঁড়ে ফেলতে পারি। ফারিস্তা তার গলা থেকে ধাক্কা দিয়ে তরবারিটা সরিয়ে রাজার চোখে চোখ রেখে বলল, আপনি পারবেন না, কারণ আমি আপনার আমন্ত্রণে এখানে এসেছি। এখানে যদি আমার একটা চুলও ছিঁড়ে, তাহলে গোটা জিন রাজ্য আপনার বিরুদ্ধে চলে যাবে। রাজা দিমিত্রি তার তরবারি ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, ঠিক আছে, তাহলে ফিরে যা আর অপেক্ষা কর আমার ভয়ঙ্কর সেনাবাহিনীর জন্য, আমি যা চাই সেটা নিয়েই ছাড়ি, হয় আপোষ না হয় জোর করে। ফারিস্তা বলল, আমি অপেক্ষা করব। এই বলে ফারিস্তা একজন রানীর মতো হেঁটে চলে গেল। তাই বা যাওয়ার আগে রাজার কানে ফিসফিস করে বলল, তাকে সহজভাবে নিবেন না, তাহলে আপনার পরিণতি আমার মায়ের মতো হবে। তাই এটা বলে ফারিস্তার পিছু পিছু চলে গেল। রাজা দিমিত্রির মুখে একটা হাসি ফুটে উঠল, তার মানে তুমি রানী সিলভিয়ার মেয়ে, তোমাকেই তো দরকার আমার। ফারিস্তা রাজপ্রাসাদ থেকে বের হয়ে তাইবাকে বলল, তাইবা, তুমি মারিদ রাজ্যে ফিরে আমাদের সেনাবাহিনী প্রস্তুত করো, রাজা দিমিত্রি যে কোনো সময় আক্রমণ করবে। তাইবা বলল, তুই যাবি না? ফারিস্তা বলল, যা বলেছি তা কর, প্রশ্ন করিস না। তাইবা আর কোনো কথা না বলে চলে গেল। ফারিস্তা অন্যদিকে চলে গেল। দৃশ্য চলে এলো পৃথিবীতে। জিজার তালিব স্কুল মাঠে বেঞ্চের ওপর বসে আছে।
জিজা তালিফের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তালিফ আর চোখে জিজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, এই রাগ এখন কিভাবে ঠান্ডা করা যায়। খাবারের অফার করে দেখি। জিজা, তুমি কিছু খাবে? আইসক্রিম, বাদাম ভাজা, ঝালমুড়ি, করলার আচার, মিষ্টি কুমড়ার চিপস, পাইন বাদে আপেল, বিচি ছাড়া পেয়ারা, বলো কি খাবে? জিজা চোখ মুখ লাল করে হুঙ্কার দিয়ে বলল, তালিপ্পা, আমি তোরে খামু। এই বলে তালিফের গালে কামড় দিয়ে ধরল। তালিফ মা গো বাবা গো বলে চিৎকার করে উঠল। কিছুক্ষণ আগের দৃশ্য। তালিপার জিজা প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল ছিল একজন মধ্যবয়সী মহিলা। মেকআপ করে চেহারার পিচ ঢালাই রাস্তার মতো করে ফেলেছে। কপালে ইয়া আবার একটা কালো টিপ, ঠোঁটে বুলবুল পাখির পেছনের মতো লাল লিপস্টিক, মাথার চুল সম পাপড়ির মতো ফুলিয়ে রেখেছে, কানে ট্রাকের চাকার মতো বড় বড় দুইটা রিং দুল। কিছুক্ষণ পরপর আয়না দেখছে। জিজা তালিফের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তার সাজসজ্জা দেখে। তালিফ মুখে আঙ্গুল চেপে চুপ থাকতে বলল জিজাকে। প্রিন্সিপাল ম্যাডাম খুব স্টাইলিশ করে বলল, তাহলে আপনি আপনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করাতে চান, কিন্তু এত স্কুল থাকতে এই স্কুল কেন? একটা বিশেষ কারণ বলেন। তারিফ বলল, আসলে মানুষের কাছে শুনেছিলাম এই স্কুল সৌন্দর্যে ভরপুর, তাই এসেছিলাম মেয়েকে নিয়ে। কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম বলল, কিন্তু কি? তালিব বলল, কিন্তু আপনাকে দেখে বুঝলাম স্কুলের সব সৌন্দর্য আপনার সৌন্দর্যের কাছে ফেল। কি অপরূপ দেখতে আপনি, দেখে বোঝাই যায় না আপনার এখনো বিয়ে হয়েছে। প্রিন্সিপাল ম্যাডাম পাম খেয়ে ফুলে খুশি বলল, কি যে বলেন না, দেখলেন সবাই বুঝলো আমি কত সুন্দরী, কিন্তু আমার আবাল জামাইটা বুঝতে চায় না। জিজা তালিফকে চিমটি কেটে বলল, কি করছো তুমি? তালিফ জিজার কথায় ধ্যান না দিয়ে বলল, কি বলেন ম্যাডাম, এক কাজ করেন, ধানমন্ডি 1/2 মেন রোডের সাথে 7 ভাই চমকা বিল্ডিং এর 2য় তলায় আপনার স্বামীকে নিয়ে যান জলদি। প্রিন্সিপাল ম্যাডাম অবাক হয়ে বলল, কেন কেন কেন, সেখানে কি? তালিফ বলল, আরে ওইটা একটা নামকরা চক্ষু হাসপাতাল, আপনার স্বামীকে ইমিডিয়েটলি চোখের ডাক্তার দেখান। এমন ন্যাচারাল সৌন্দর্য যে দেখতে পায় না তার চোখে সমস্যা আছে নিশ্চিত। প্রিন্সিপাল ম্যাডাম আরও ফুলে গিয়ে বলল, এই দেখেন, আপনি কিন্তু একটু বেশি বলছেন, তবে আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তা আপনার মেয়ের স্কুলের বেতন কত ধরেছেন লাইব্রেরি থেকে? তালিফ কান্নার ভান করে বলল, কি কইতাম ম্যাডাম, মাসে 10,000 টাকার কথা বলেছে, কিন্তু আমি তো গরিব মানুষ, এত টাকা কিভাবে দিব বলেন? প্রিন্সিপাল ম্যাডামও কাঁদো কাঁদো গলায় বলল, কি কাজ করেন আপনি? জিজা বলল, পাম দেয়। তালিফ কাশিতে জিজার পায়ে পাড়া দিল। প্রিন্সিপাল ম্যাডাম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, পাম দেয় মানে? তালিফ হেসে বলল, পাম মানে আমি আসলে সাইকেলের গ্যারেজে কাজ করি, সাইকেলের চাকায় পাম দেই, সেটাই বলেছে। প্রিন্সিপাল ম্যাডাম বলল, আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ের ফি আমি অর্ধেক করে দিলাম, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। তালিফ অন্যদিকে ফিরে দাঁতে দাঁত চেপে বলল, ইয়েস, কাজ হয়েছে। তারপর চোখে ছ্যাপ লাগিয়ে আবার কান্না করার ভান করে বলল, ম্যাডাম আপনি মানুষ না, আপনি তো ফেরেশতা, যেমন আপনার সৌন্দর্য তেমন আপনার দয়া। প্রিন্সিপাল ম্যাডাম আরও ফুলে গিয়ে বলল, আপনিও না? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে আপনার এই পরীকে ক্লাসে পাঠিয়ে দিবেন, দেখে বোঝা যায় আপনার মেয়ে অনেক ব্রিলিয়ান্ট। তালিব বলল, বয়লার মানে? জিজা বলল, গাধার বাচ্চা ব্রিলিয়ান্ট বলেছে। তালিব বলল, ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ব্রিলিয়ান্ট, আমার মেয়ে তো ABCD 100 পর্যন্ত পড়তে পারে, তবে অঙ্কে একটু দুর্বল। জিজা কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, এখান থেকে একবার বাইরে যেয়ে নেই, তারপর তোমাকে বোঝাচ্ছি। প্রিন্সিপাল ম্যাডাম বলল, ABCD 100 পর্যন্ত পড়তে পারে মানে? ABCD তো আছে 26 পর্যন্ত। তালিব বলল, তাই নাকি? আচ্ছা তাহলে 3 বার পড়লেই তো 100 পর্যন্ত হয়ে যাবে। প্রিন্সিপাল ম্যাডাম বলল, না না, 3 বার পড়লে তো 78 বার হবে। তালিব বলল, আগেই বলেছি আমার মেয়ে অঙ্কে একটু দুর্বল। প্রিন্সিপাল ম্যাডাম হেসে দিয়ে বলল, অঙ্কে কি দুর্বল সেটা তো দেখেই পাচ্ছি, তবে আপনি কিন্তু খুব মজার মানুষ, এই বয়সে এতটা হাসি খুশি থাকেন। তালিব বলল, ধন্যবাদ ম্যাডাম, আমি কিন্তু চাইলেই খুশি থাকতে পারি। মানুষ সুখের পেছনে ছুটে, তাই মানুষের জীবনে সুখ স্থায়ী হয় না, সুখ হচ্ছে একটা প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসের মাধ্যমেই অনেক অসাধ্যকে সাধন করা যায়। এই বলে তালিফ জিজাকে নিয়ে বের হয়ে আসলো। প্রিন্সিপাল ম্যাডাম বাবা মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, সত্যি আমার ভালো দিনের অপেক্ষা করতে করতে একসময় গিয়ে বুঝতে পারি চলে যাওয়া দিনগুলোই ভালো ছিল। আমরা চাইলেই নিজেকে সুখী বানাতে পারি, সুখের পেছনে না ছুটে সুখে থাকার প্র্যাকটিস করতে হয়। বর্তমানে ফিরে আসলে তালিফের হা করা মুখটা দেখতে পাই। জিজা এখনও তালিফের গালে কামড় দিয়ে ধরে আছে। তালিফ বলতে লাগলো, আরে আমি কি করেছি দেখেছো, এক পামে 5,000 টাকা কমে গেছে, দিস ইজ বিজনেস। জিজা কামড় ছেলে মুখ ফুলে বলল, তুমি তো কিপটা কেন? তালিফ গাল ডলতে ডলতে বলল, একটু কিপটা না হলে দুনিয়ায় টেকা মুশকিল, বুঝছো? এখন স্কুলে তোমার প্রতি প্রিন্সিপালের একটা আলাদা ভালোবাসা থাকবে দেখো। জিজা বলল, চলো বাসায় চলো, তোমাকে মলম লাগিয়ে দিব। তালিফ বলল, আরে না, এই সামান্য কামড়ে মলম লাগানো দরকার নেই। জিজা বলল, আমি কামড়ের কথা বলছি না, বাসায় গিয়ে তোমার হাত মুচড়ে দিব আমি, এই হাত আমাকে দিয়ে দে তালিফ। তালিফ হাত পকেটে ঢুকে বলল, আমি দিব না। তখনই জিজার মাথা ব্যথা হতে লাগলো। জিজা মাথা চেপে ধরে চিৎকার করে উঠল। তালিফ কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি জিজাকে ধরে বলল, কি হয়েছে জিজা, এমন করছো কেন? জিজা বলল, কি আমার ব্রেনে প্রবেশ করার চেষ্টা করেছে তালিফ। দৃশ্য চলে গেল ঘোল রাজ্যে। ফারিস্তা পাহাড়ের চূড়ায় গিয়ে ঘোল রাজ্যের সৌন্দর্য দেখছে। বিশাল বিশাল পাহাড় আর সবুজ গাছপালায় ঘেরা এ রাজ্য অনেক নিষ্পাপ জিনের মৃত্যুর সাক্ষী। খুব তাড়াতাড়ি এই রাজ্য জালিম মুক্ত হবে।
পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে ফারিস্তা না তাকিয়ে বলল, আমি জানতাম তুমি আসবে। দেখা গেল পেছনে পাইথন দাঁড়িয়ে আছে। পাইথন বলল, আপনি না দেখে কিভাবে বুঝলেন আমি এসেছি? ফারিস্তা পাইথনের দিকে একটু তাকিয়ে হেসে বলল, একজন সত্যিকারের রানী হতে হলে দুই চোখ যথেষ্ট না পাইথন। এমন কিছুই দেখতে হয় যেটা বাহ্যিক চোখে দেখা যায় না। পাইথন বলল, আপনি আমার অতীত জানলেন কিভাবে? ফারিস্তা বলল, তুমি বোধহয় আমার কথা বুঝোনি। আমি এমন অনেক কিছু জানি বা দেখি যা সম্পর্কে তোমাদের কল্পনাও নেই। পাইথন বলল, তাহলে তো এটা জানার কথা আপনার রাজপ্রাসাদে একজন বিশ্বাসঘাতক ঘুরে বেড়াচ্ছে। ফারিস্তা বলল, হ্যাঁ জানি, তবে সেটা কি এখনো জানতে পারিনি। খুব তাড়াতাড়ি জানতে পারবো। এখন তোমার ব্যাপার কি বলো? বাবার হত্যার প্রতিশোধ নিবে নাকি এইভাবে রাজ্যের গোলামি করে যাবে? এর মাঝে পাইথনের বিশ্বস্ত সৈন্য এসে বলল, সেনাপতি পাইথন, যারা আপনার কথার বিরোধিতা করে রাজার কাছে যাচ্ছিল তাদের গলা কাটা দেহ জঙ্গলের অন্ধকারের গুহায় পড়ে আছে। আমার জন্য পরবর্তী আদেশ কি? পাইথন বলল, যারা আমার পক্ষে আছে তাদেরকে তৈরি থাকতে বলো। রাজা দিমিত্রির আরও প্রচুর সংখ্যক সৈন্য আছে। ধীরে ধীরে তাদেরকেও আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। যারা বিরোধিতা করবে তাদের দেহে মাথা থাকবে না। ফারিস্তা মুচকে এসে বলল, তাহলে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছে? কোনো সাহায্য লাগলে আমাকে সবসময় তোমার পাশে পাবে। পাইথন বলল, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। এটা আমার ব্যক্তিগত প্রতিশোধ, আর আমি একাই পারবো। আপনাকে ধন্যবাদ সত্যিটা জানানোর জন্য। এই বলে পাইথন চলে যাচ্ছিল। ফারিস্তা অন্যদিকে মুখ করে ঘোল রাজ্যের সৌন্দর্য দেখতে দেখতে পাইথনের উদ্দেশ্যে বলল, গারকুন কেউ দরকার নেই? পাইথন থমকে দাঁড়ালো এবং ফারিস্তার দিকে এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করল, গারকুন? সে তো মারা গিয়েছে। ফারিস্তা অদ্ভুত একটা হাসিতে বলল, সেটা তো তোমাদের চোখে, আমার চোখে সে এখনো জীবিত। জঙ্গলের সেই ডাইনি ৩০ জন মানুষের দেহ থেকে সবার কনিষ্ঠ আঙ্গুল কেটে নিল। তারপর আঙ্গুলগুলো ফুটন্ত পানিতে সিদ্ধ করতে দিয়ে নিজে এসে বসে পড়ল তার গোল চক্রের মাঝে। তার সামনেতেই তরবারিটা রাখা যেটা দিয়ে রানী সিলভিয়াকে হত্যা করা হয়েছিল। এখন তরবারিটা তৈরি করা হচ্ছে ভ্যাম্পকে মারার জন্য। পাশে ভয়ঙ্কর দেখতে একটা পুতুল। ডাইনি সেই পুতুলটা উঠিয়ে পুতুলের কপালে লিখল জিজা, আর তারপর বিভিন্ন মন্ত্র পড়তে পড়তে নিজের মাথা ঝাঁকি দিতে লাগলো। এক পর্যায়ে পুতুলের মাথার সঙ্গে তার নিজের মাথা চেপে ধরল। ওইদিকে জিজা চিৎকার করে বলছে, তালিফ, যে আমার ব্রেনে প্রবেশ করতে যাচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, আমার মাথা আগুনে পুড়ে যাচ্ছে। এই বলে জিজা মাথা চেপে ধরে বসে পড়ল। তালিফ বুঝতে পারছে না কে জিজার ব্রেনে প্রবেশ করার চেষ্টা করছে। তালিফ পাগলের মতো করতে লাগলো জিজার এই অবস্থা দেখে। চোখ বন্ধ করে ফারিস্তার সাথে যোগাযোগ করতে চাইল, কিন্তু ফারিস্তাকে পাওয়া গেল না। ফারিস্তা এখন গোল রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়ের উপর আছে, তাই কোনোভাবেই ফারিস্তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এটা তো তালিফ জানতো না। হঠাৎ তালিফের মনে পড়ল ফারিস্তা একদিন বলেছিল, কোনো রাক্ষস বা রানী যদি জিজার নাম জানতে পারে তাহলে সে জিজার ব্রেন নিয়ন্ত্রণ করতে চাইবে। জিজার ব্রেন তার নিয়ন্ত্রণে চলে গেলে সে জিজার সকল শক্তিও নিয়ন্ত্রণ করতে পারবে। তাই এটা কখনো হতে দেওয়া যাবে না। এমন পরিস্থিতিতে জিজাকে সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে। জিজার একটা চুলও যেন দেখা না যায়, তাহলে সে ধীরে ধীরে জিজাকে ছেড়ে দিবে। আশেপাশে কিছু মানুষজন জিজার চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসতে চাইল। তালিব জিজার কাছে যেতে নিষেধ করলো সবাইকে। জিজার ব্রেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জিজার সবার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তালিফ নিজের জামা খুলে ফেলল তাড়াতাড়ি। পাশে একজন দিনমজুরের কাছ থেকে টান দিয়ে তার গামছাটা নিয়ে নিল। ধীরে ধীরে এগিয়ে গেল জিজাকে ঢেকে দেওয়ার জন্য। তালিফ জিজার উপর কাপড় দিতে যাবে, তখনই জিজা অগ্নিশর্মা দৃষ্টিতে তালিফের দিকে তাকিয়ে বলল, আমার কাছ থেকে দূরে থাকো তালিফ, আমি তোমাকে আঘাত করতে চাই না। তালিফ ভয় না পেয়ে বলল, মামুনি, ওই দেখো গাছে তোতা পাখি। জিজা সেদিকে তাকালে তালিফ সাথে সাথে জামাত এবং গামছা দিয়ে জিজাকে চেপে ধরল। জিজার শক্তি খাটাতে লাগলো, খুব জোরাজোরি করলো, কিন্তু তালিফ কিছুতেই জিজাকে ছাড়ল না। গামছার জামা দিয়ে জিজাকে সম্পূর্ণ ঢেকে নিল। তবুও জিজা ছটফট করেই চলেছে। তালিফ তাকে ধরে রাখতে পারছে না। অনেক কষ্টে জিজাকে শান্ত করলো। ধীরে ধীরে জিজা নিজের মাঝে ফিরে আসতে লাগলো। ওইদিকে সেই ডাইনি তার মন্ত্রতন্ত্রের পরিমাণ আরও বাড়িয়ে দিল। দাঁড়িয়ে গঙ্গাতে গঙ্গাতে পুতুলটা মাথার সাথে আরো জোরে চেপে ধরল, কিন্তু এবার কিছুতেই সে জিজার ব্রেনে প্রবেশ করতে পারছে না। এর মাঝে তাইবা সেখানে সে হুঙ্কার দিয়ে বলল, ডাইনি বুড়ি, কি করছিস তুই? সাথে সাথে ডাইনি তার তন্ত্রমন্ত্র থামিয়ে তাইবার দিকে এগিয়ে এসে কালো কালো সুচালো দাঁত বের করে বিদঘুটে একটা হাসিতে বলল, ভ্যামকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলাম। তারপর এগে ডাইনের গলা চেপে ধরে ঘরের খুঁটির সাথে লাগিয়ে বলল, আমার আদেশের বাইরে কাজ করার সাহস কিভাবে তোর? আমি কি তোকে বলেছি জিজার ব্রেনে প্রবেশ করতে? ডাইনি বলল, আমি ভাবছিলাম একবার যদি জিজার ব্রেনে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তাকে ব্যবহার করে তোর অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করব। তাইবা ডাইনিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর এই আবলামির জন্য এখন ফারিস্তা বুঝে যাবে জিজার ব্রেনে কে প্রবেশ করতে চেয়েছিল। তরবারির কাজ কত দূর হলো? ডাইনি বলে উঠল, ওই তো ফুটন্ত পানি তৈরি তাদের শরীর অঙ্গ দিয়ে। এখন এই পাত্রে তরবারি ভিজিয়ে রাখতে হবে। যতক্ষণ না তরবারির সব পানি শুষে নেয় ততক্ষণ এটা ভ্যাম্প মারার জন্য প্রস্তুত হবে না। তাইবা বলল, ফারিস্তা, তোকে খুঁজে পাবার আগেই কাজ শেষ হওয়া চাই।
তোর এই বোকামির কারণে যদি আমার পরিকল্পনা নষ্ট হয় তাহলে ডাইনি বলল, চিন্তা করিস না, তার আগে সব কাজ শেষ হবে। এ বলে ডাইনি তাড়াতাড়ি গিয়ে তরবারিটা সেই ফুটন্ত পাত্রে ডুবিয়ে পাত্রটা ঢেকে দিল। তাইবা চলে যাচ্ছিল, তখন আবার ফিরে এসে বলল, আচ্ছা এখন আরেকটা জরুরি কাজ আছে। ডাইনি বলল, কি সেটা? তাইবা বলল, সুযোগ বুঝে সোনালী ঘরের সামনে থেকে অল্প কিছুক্ষণের জন্য পাহারাদারদের সরাতে হবে। রাজা দিমিত্রি আমার সাথে কিছু ঘুল সৈন্য পাঠিয়েছে, তাদেরকে গোপনে মারিদ রাজ্যে প্রবেশ করাতে হবে। তারা আমাকে সাহায্য করবে সবসময়। ডাইনি হু হু করে হেসে বলল, বেশ ভালো খবর এটা। রাজা দিমিত্রি যদি তোকে সাহায্য করে তাহলে ফারিস্তা কোনোদিনও তোর সাথে পেরে উঠবে না। তাইবা বলল, না বুড়ি, এতটা নিশ্চিত হওয়া যাবে না। আমার মনে হয় আমি যদি ফারিস্তার বিরুদ্ধে পুরো মহাবিশ্বকেও ব্যবহার করি তবু সেটা কম হয়ে যাবে। ডাইনি বলল, তাকে তুই এত ভয় পাস? তাইবা বলল, ভয় পাই না বুড়ি, আমি তাকে বিশ্বাস করি। এই বলে তাইবা যেতে যেতে বলে গেল, মনে থাকে যেন সোনালী ঘরের পাহারাদারদের সরিয়ে ঘুল সৈন্যদের এখানে নিয়ে আসার কথা। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। পাইথন এখনো বিশ্বাস করতে পারছে না গারকুন জীবিত আছে। ফারিস্তা বলল, রানী সিলভিয়াকে মারার পর আমি যখন মারিদ রাজ্যে ফিরে আসি তখন গারকুনের নেতৃত্বে ছিল কিছু সৈন্য আমার বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল। তারা দাবি করেছিল ওই সিংহাসনের রানী সিলভিয়ার পর গারকুনের অধিকার, তাই আমাকে তারা রানী হিসেবে মানতে নারাজ। আমি শুধু তাদের মাঝে দুইজনের গলা ফেলে দিয়েছি, বাকিরা আপনা আপনি ভাবে বসে চলে এসেছে। পাইথন বলল, আমার আগের রাজা দিমিত্রির সেনাপ্রধান ছিল গারকুন। সে ছিল একটা রাক্ষস, তার মাঝে না ছিল কোনো দয়া আর না ছিল মায়া। সে যেদিক দিয়ে যেত সব ধ্বংস করে ফেলত। কিন্তু পরবর্তীতে রাজা দিমিত্রি তাকে রানী সিলভিয়াকে উপহার হিসেবে পাঠিয়ে দেয়। আমরা সবাই ভেবেছিলাম রানী সিলভিয়াকে হত্যা করার পর আপনি গারকুনকেও হত্যা করেছেন। ফারিস্তা বলল, তাকে হত্যা করা আমার কাছে কিছুই ছিল না, তবে তাকে বন্দী করতে আমার বেশ বেগ পোহাতে হয়েছে। কয়েকশো সৈন্যকে সে একাই ঘায়েল করে ফেলেছিল। অবশেষে তাকে আমি বন্দী করেছি। এখন সে আমার সবচেয়ে গোপন কারাগারে আছে। পাইথন বলল, রাজা দিমিত্রির বিরুদ্ধে এই যুদ্ধে আপনি তাকে রাজা দুর্বলতা হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না রানী ফারিস্তা। ফারিস্তা বলল, আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করছো। জিজা আমার মেয়ে হলে সে ভ্যাম্প হলো কিভাবে, তাই তো? পাইথন মাথা নেড়ে হ্যাঁ বলল। ফারিস্তা বলল, জিজা আসলে আমার মেয়েই না, জিজা গারকুনের মেয়ে। পাইথন হাঁ করে তাকিয়ে বলল, গারকুনের মেয়ে মানে? কিভাবে হলো এটা? ফারিস্তা বলল, আগে বিয়ে করো, তারপর বুঝবে বাচ্চা কিভাবে হয়। পাইথন একটু লজ্জা পেয়ে বলল, না মানে এটা কিভাবে সম্ভব? তাহলে জিজার মা কে? তুমি যা ভাবছো তাই। পাইথন চোখ বড় করে বলল, রানী সিলভিয়া? ফারিস্তা বলল, হ্যাঁ, গারকুন আর সিলভিয়া গোপনে বিয়ে করেছিল। জিজার যখন 10 দিন বয়স তখনই সিলভিয়া আমার হাতে খুন হয়। আর আমি এটা তখনই বুঝতে পারি যখন গারকুন সিংহাসন দাবি করেছিল। সে যত বড় রাক্ষসী হোক না কেন, কখনো এভাবে সরাসরি সিংহাসন দাবি করার সাহস করবে না। তার সিংহাসন দাবি করার মূল শক্তি ছিল সে সিলভিয়ার স্বামী। পাইথন একটু হেসে বলল, তাহলে এই ব্যাপার। গারকুন রাক্ষস হলেও ভেতরে ভেতরে কিন্তু আশিক ছিল। রানীকে পটিয়ে আবার একটা বাচ্চাও নিয়ে নিয়েছে। ফারিস্তা বলল, ভালোবাসার মাঝে সবাই বিদ্যমান পাইথন, কেউ প্রকাশ করতে দেয় আবার কেউ প্রকাশ করতে ভয় পায়। খুঁজে দেখো তুমিও কাউকে মন থেকে চাও। এটা শুনে পাইথনের চোখে ডালিয়ার মুখটা ভেসে উঠল। ফারিস্তা বলল, তাহলে একদিন সময় করে চলে এসো মারিদ রাজ্যে, বন্ধু গারকুনের বন্দিতাস উপভোগ করে আনন্দ পাবে। পাইথন বলল, অবশ্যই রানী ফারিস্তা, আর খুব শীঘ্রই রাজা দিমিত্রি আমাকে পাঠাবে একটা ছোটখাটো আক্রমণ করার জন্য আপনার রাজ্যে। এটা হবে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য। ফারিস্তা বলল, ভয় তারাই পায় যারা ভয়ের কথা বলে। আমি সর্বদা প্রস্তুত আছি, কথা দিলাম কেউ বেঁচে ফিরবে না। দৃশ্য চলে এলো পৃথিবীতে। যে অনেক সুন্দর একটা ফুল বাগানে সরু রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, কিন্তু জায়গাটা সম্পূর্ণ অচেনা। জিজার আগে কখনো এখানে আসেনি। শুকনো পাতার খচখচ শব্দে জিজা নিজ মনে হেঁটে চলেছে। হঠাৎ জিজা কিছু একটার সাথে পা লেগে মুখ থুবড়ে পড়ে গেল। সাথে সাথে ফুলবাগান থেকে একটা কালো রঙের সাপ বের হয়ে এসে জিজার কপালে কামড় বসিয়ে দিল। জিজা চিৎকার করে উঠল। সাপের বিষ পুরো শরীরে ছড়িয়ে নীল আকার ধারণ করেছে। জিজা যন্ত্রণায় ছটফট করছে। হঠাৎ কপালে সেই সাপের চিহ্নটা ভেসে উঠল। আশেপাশের সবকিছু বদলে যেতে লাগলো। একটু আগেও যেটা একটা ফুলবাগান ছিল সেটা সম্পূর্ণ পরিত্যক্ত পাতাবিহীন গাছে পরিণত হলো। চারটা সম্পূর্ণ কালো রং ধারণ করলো। অনেকগুলো কাক এসে উড়ে সেই শুকনো গাছগুলোর ওপর বসে অদ্ভুতভাবে ডাকতে শুরু করলো। জিজা উঠে চিৎকার করে দৌড় দিল সেখান থেকে, কিন্তু এক অদৃশ্য শক্তি জিজাকে টান দিয়ে আবার সে একই জায়গায় নিয়ে ফেলল। এবার জিজা লক্ষ্য করলো তার চারপাশে গোল করে কিছু কালো পোশাক পরা লম্বা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে একসাথে কথা বলছে। নিজের অধিকার বুঝে নাও, তোমার বাবাকে মুক্ত করো, এভাবে একই কথা বারবার বলে যাচ্ছে তারা। জিজা কানে হাত দিয়ে চিৎকার করে বলল, আমি কিচ্ছু শুনতে চাই না, চলে যাও তোমরা। ঘুমের মাঝে তালিফ ধরপড় করে উঠে গেল জিজার চিৎকার শুনে। জিজা চোখ বন্ধ করে বলছে, আমি কিছু শুনতে চাই না, চলে যাও তোমরা। তালিফ জিজার গায়ে ধাক্কা দিয়ে বলল, জিজা কি হয়েছে, কি শুনতে চাও না? জিজাও ধরফর করে উঠে বলল, আপাতে আপাতে বলল, তালিফ আমি অনেক ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। কেউ আমাকে নিজের অধিকার আর বাবাকে মুক্ত করার কথা বলছে। তালিফ ঘাবড়ে গিয়ে কিছু একটা ভেবে বলল, ওটা কিছু না মামুনি, স্বপ্ন তো স্বপ্নই হয়।
আমি এমন কত স্বপ্ন দেখি, তাই এগুলো নিয়ে চিন্তা করো না। জিজা বলল, কিন্তু এটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একদম সত্যি। তালিফ বলল, আরে এগুলো কিছুই না, স্বপ্নে কখনো সত্যি হয় না। আজকে দিনের বেলা যে কেউ তোমার ব্রেনে প্রবেশ করতে চেয়েছিল সেটাই এখনো তোমার মাথায় ঘুরছে, তাই এই বাজে স্বপ্ন দেখেছ। জিজা শান্ত হয়ে বলল, হয়তো তুমি ঠিক বলছো। তারিফ বলল, আমি সবসময় সঠিক কথাই বলি, দেশের জনগণই বুঝতে চায় না আমাকে। জিজা হেসে বলল, ভাগ্য ভালো যে তারা তোমাকে বোঝে না, যদি বুঝতো তাহলে প্রতিদিন গণপিটুনি খেতে জনগণের হাতে। তালিফ বলল, তুমি কি আমাকে ইনডাইরেক্টলি পকেটমার বলতে চাচ্ছ জিজা? জিজা বলল, এতে চাওয়ার কি আছে, তোমার চেহারাই তো ছেঁড়া পকেটের মতো। তালিফ জিজাকে জড়িয়ে ধরে বলল, ইচ্ছা করে কি জানো, তোমাকে কম্বলের মতো রশির উপর টাঙিয়ে ইচ্ছে মতো ধুলাই করি, কিন্তু পারি না তোমার মায়ের ডরে। এটা করলে তোমার মা আমাকে পুলিশের নষ্ট রাইফেল দিয়ে গুলি করে মারবে। জিজা বলল, সেম সেম বাট ডিফারেন্ট। আমিও তোমাকে কিছু বলি না কারণ আমার মায়ের ডরে, বেচারি অল্প বয়সে সাদা শাড়ি পরে ঘুরবে, এটা কেমন দেখায়। তারিফ বলল, ধুর, তোমার লাগে আর থাকবো না, এই ঘরে হয় তুমি থাকবা না হয় আমি থাকবো। জিজা বলল, মাফ করে দাও, আমার কথা যদি কষ্ট পাও তাহলে সত্যি আমি দুঃখিত, আমি থাকবে এই ঘরে, তুমি বের হয়ে যাও। তালিফ বাচ্চাদের মতো কান্না করে বলল, এটা কি মাইয়া নাকি রাক্ষসী? একই তো আমার নাম ধরে ডাকে, তার উপর আমারে কয় বাসা থেকে বের হয়ে যেতে। জিজা বলল, হইছে, কান্না থামো হাগল, এখন বলো তোমার জীবনের সবচেয়ে ভয়াবহ স্বপ্ন কি? তালিব বলল, গরিবের আবার স্বপ্ন, ঘুম আসে এটাই বেশি। তবে একবার বাবার সাথে ঘুমিয়েছিলাম, মাঝরাতে বাবার চিৎকারে সবাই আমাদের রুমে চলে এসেছিল। এসে দেখলো বাবা পিঠ দুলছে আর বলছে, তোমার পোলা আমার পিঠ ব্যাকা করে ফেলেছে তালিফের আম্মু। মা আমাকে কারণ জিজ্ঞাসা করলে আমি বলেছি, মা স্বপ্নে দেখি বাবা আমারে গুলি করতেছে, তাই ঘুমের ঘরে মেরে বসেছি। এটা শুনে জিজা হাসতে হাসতে আবার শুয়ে পড়ল। তালিব বলল, ডোন্ট ট্রাস্ট দিস টুনাইট। এদিকে জান্নাত আর তার বাবার মাথার কঙ্কাল দাফন করে দিয়েছে মসজিদের হুজুরের সাহায্যে। সত্যি আজকে ঘরটা অনেক হালকা লাগছে। এতদিন ঘরের ভিতর সবসময় একটা ভাবসা গরম লাগতো, মনে হতো কেউ তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আজকে তার কিছুই মনে হচ্ছে না। জান্নাত তার বাবার কথা চিন্তা করতে করতে ঘুমানোর জন্য চোখ বন্ধ করল। ঘুম প্রায় চলে এসেছে, তখনই জান্নাতের ঘরের দরজায় খটখট শব্দ। জান্নাতের লেগে আসা চোখ দুটো ঠাস করে খুলে গেল। এত রাতে আবার কে এলো ভাবতে ভাবতে আবার দরজায় খটখট শব্দ। জান্নাত খাটের উপর থেকে জিজ্ঞাসা করলো কে, কিন্তু কোনো জবাব এলো না। জান্নাত এবার ভয় পেতে শুরু করলো। হঠাৎ কেউ বলে উঠল দরজার বাইরে থেকে, ভয় পেও না জান্নাত, এটা আমি। জান্নাত খাটের উপরে জড়সড় হয়ে বসে আছে। বাইরে থেকে সেই ভারী কণ্ঠে আবার বলল, ভয় পেও না, দরজা খোলো। জান্নাত এবার সাহস করে খাট থেকে নেমে দরজার কাছে গেল। চাপা গলায় জিজ্ঞাসা করলো, কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, আমি। জান্নাত এবার বেশ বিরক্ত হয়ে বলল, আমি কে? ওপাশ থেকে একটা সুন্দর হাসি দিয়ে বলল, তোমার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে নাকি? তুমি কে সেটা আমি কিভাবে জিজ্ঞেস করছো? জান্নাত বলল, আজব তো, আমি জিজ্ঞাসা করছি আপনি কে, আর এত রাতে দরজা নক করছেন কেন? ওপাশ থেকে বলল, সেটা তো দরজা খুলে দেখতে পাবে, আর আমি চাইলে কিন্তু বন্ধ দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারতাম, কিন্তু চিন্তা করলাম একটা মেয়ের বাসায় তার অনুমতি ছাড়া প্রবেশ করা ঠিক হবে না। জান্নাত অবাক হয়ে এবার তাড়াতাড়ি দরজা খুলে দিল। একটা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে বুকে হাত বেঁধে, ঠোঁটের কোনো এক চিলতি হাসি। জান্নাত জিজ্ঞাসা করলো, কে আপনি? সে বলল, আমার নাম পাইথন। জান্নাত বলল, তার মানে আপনি? পাইথন বলল, হ্যাঁ, আমি অন্য জগতের বাসিন্দা। রানী ফারিস্তা আমাকে পাঠিয়েছে তোমার কাছে, তো এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে আসতে বলবে? জান্নাত বলল, রানী ফারিস্তার কাছ থেকে আসছেন আপনি, আগে বলবেন তো, ভেতরে আসেন। পাইথন জান্নাতের বাসার দরজার তুলনায় একটু বেশি লম্বা, তাই বাসায় ঢোকার সময় দরজার উপরিভাগের সাথে ঠাস করে বাড়ি খেল। মাথা টলতে টলতে বলল, তোমার দরজাগুলো এত নিচু করে বানাও কেন? জান্নাত হাসিতে বলল, কারণ আমাদের ঘরে মানুষ প্রবেশ করে, 10 থেকে 12 ফিটের কোনো ভূত না। পাইথন বলল, ভূত বলে গালি দিয়েন না, তোমাকে আমার ভয় পাওয়া উচিত। দেখো তো এটা কিসের গন্ধ? এই বলে পাইথন জান্নাতের মুখের কাছে গিয়ে নিঃশ্বাস ছাড়ল। জান্নাত নাক মুখ চেপে বমি বমি ভাব করে বলল, ছি, এটা কিসের গন্ধ? আপনি কি সকালের কার্য মুখ দিয়ে সম্পাদন করেন নাকি? পাইথন একটু হেসে বলল, অনেকদিন পর পৃথিবীতে আসলাম, তাই প্রথমে গিয়েছিলাম পৃথিবীতে অবস্থান করা আমার কিছু বিশ্বস্ত সাথীর সাথে। গিয়ে দেখলাম তারা খুব মজা করে সদ্য দাফন করা মৃতদেহ খাচ্ছে। লোভ সামলাতে না পেরে আমিও যোগ দিলাম তাদের সাথে। জান্নাত বলল, তার মানে আপনি মারিদ জিন না? পাইথন বলল, কিভাবে বুঝলেন? জান্নাত বলল, কারণ মারিদ জিনরাও কখনো মৃত মানুষ খায় না, তারা জীবিত মানুষের মাথা বাঁধে সব খেয়ে নেয়। পাইথন বলল, হ্যাঁ, আমি আসলে ইফরিত জিন, কিন্তু ঘুলদের সাথে থাকতে থাকতে আমি তাদের মতোই হয়ে গিয়েছি। জান্নাত বলল, তাহলে আপনাকে আমি কিভাবে বিশ্বাস করবো রানী ফারিস্তা আপনাকে পাঠিয়েছে? পাইথন বলল, তোমার প্রশ্ন ঠিক আছে, কিন্তু উত্তরটা একটু পরে পাবে। এখন মূল কথায় আসি। রানী ফারিস্তা তোমার কাছে একটা আমানত রেখেছে, আমি সেটাই নিতে এসেছি তার হুকুমে। জান্নাত চলে গেল তার অতীতে। ফারিস্তা যখন রানী হয়ে প্রথম পৃথিবীতে এসেছিল তালিফের সাথে দেখা করার জন্য, তার আগে ফারিস্তা গিয়েছিল জান্নাতের সাথে দেখা করতে। একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে ফারিস্তা জান্নাতকে দেখা দিয়েছিল। জান্নাতের কাছে গিয়ে ফারিস্তা বলেছিল, তোমার বাবা আমার কারণেই মারা গিয়েছিল, আমি যদি তার টেম্পোতে না উঠতাম সেদিন, তাহলে হয়তো আজ সে জীবিত থাকতো। জান্নাত কিছু বুঝতে না পেরে বলল, তাহলে কি আপনি মেরেছিলেন আমার বাবাকে? ফারিস্তা বলল, না, আমি মারিনি, তাকে মেরেছিল ডাকুশিয়া, আমি অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে পারিনি। জান্নাত বলল, আপনি আসলে কে?
ফারিস্তা মুচকি এসে তার রূপ বদল করে রানী রূপে ফিরে এলো। জান্নাত ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ফারিস্তা তাকে আটকে নিল এবং বলল, পালাতে হবে না, আমি তোমার কোনো ক্ষতি করব না। জান্নাত ভয় কান্না করতে করতে বলল, আপনি কি চান আমার কাছে? ফারিস্তা সেই কানের দুলজোড়া বের করে জান্নাতের হাতে দিয়ে বলল, এর একটা আমি তোমার বাবার কাছে দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য, কিন্তু তোমার বাবা তোমার কাছে পৌঁছানোর আগেই চলে গেল। তারপর আমি ঠিক করে রেখেছিলাম পৃথিবীতে আমার কাজ শেষ হলে তোমাকে 2টা কানের দুলি উপহার দিব, কিন্তু একটা দখল করে নিয়েছিল লিয়াকত আলী নামের একজন ইন্সপেক্টর। তাকে ধোঁকা দিয়ে তার কাছ থেকে এটা নিজের কাছে নিয়ে নিয়েছিলাম, আর আজ আমি তোমার বাবার না দিতে পারার শেষ উপহারটা তোমাকে দিতে এসেছি। জান্নাত কানের দুলগুলো হাতে নিয়ে বলল, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? ফারিস্তা বলল, এটা তোমার মনকে জিজ্ঞাসা করো, কারণ কেউ নিজের মনের কাছে খারাপ বলবে না, তাই বিশ্বাস তাকেই করবে যাকে তোমার মন ধরে। জান্নাত খুশি হয়ে বলল, আমি তো এখন নিজেকে বিশ্বাস করতে পারছি না, সে অন্য জগতের রানী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কি আপনাকে স্পর্শ করে দেখতে পারি একবার? ফারিস্তা সুন্দর করে হাসিতে জান্নাতকে জড়িয়ে ধরল আর বলল, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো, আর এখন তুমি আমার কাছে যে কোনো একটা ইচ্ছা জানাতে পারো, আমি সেটা পূরণ করব। জান্নাত বলল, আপনি আমাকে দেখা দিয়েছেন, আমার বাবার দিতে চাও শেষ উপহারটা আমাকে ফিরিয়ে দিলেন, এতে আমি খুশি, আমার কোনো ইচ্ছে নেই। ফারিস্তা বলল, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে নিজ ইচ্ছেতে একটা জিনিস উপহার দিলাম। জান্নাত বলল, কি সেটা? ফারিস্তা এসে বলল, সময় হলে বুঝতে পারবে। আর এখন তোমাকে একটা আমানত দিতে চাই, কারণ তুমি বিশ্বস্ত, এটা তোমার কাছে থাকলে কেউ সন্দেহ করবে না। জান্নাত বলল, আমানত? কিসের আমানত? ফারিস্তা একটা সুন্দর পরিষ্কার দেখতে পুতুল বের করে জান্নাতের হাতে দিল আর বলল, এটা আমার মেয়ের পুতুল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সব শয়তানি শক্তি চাইবে এই পুতুলের কাছে পৌঁছাতে, তাই আমি এটা নিজের কাছে রাখতে পারবো না, তোমার কাছে রেখে দিলাম, সময় হলে আমি নিয়ে নিব। জান্নাত বলল, কিন্তু আমি কি পারবো আপনার এই আমানত রক্ষা করতে? ফারিস্তা বলল, তুমি পারবে। এর আগেও আমার পূর্বপুরুষের আমানত পৃথিবীর এক মানব শক্তির কাছে আমানত ছিল, তবে খেয়াল রেখো এ সম্পর্কে তুমি আর আমি ছাড়া কেউ যেন কিছু না জানে। জান্নাত তার অতীতে ফিরে এলো। পাইথন বলল, কি মনে পড়েছে সে আমানতের কথা? জান্নাত বলল, হ্যাঁ, কিন্তু আমার না এখন আপনাকে বিশ্বাস হচ্ছে না, সত্যিই রানী ফারিস্তা আপনাকে পাঠিয়েছে? সে নিজে কেন এলো না? পাইথন বলল, পরিস্থিতি খারাপ অনেক, যে কোনো সময় রানী ফারিস্তার রাজ্য আক্রমণ হতে পারে, তাই সে নিজে না এসে আমাকে পাঠিয়েছে। দৃশ্য চলে গেল মারিদ রাজ্যে। রানী ফারিস্তা সভা ডেকেছে, সেখানে সবাই উপস্থিত ছিল, কিন্তু তাইবা সেখানে ছিল না। রানী ফারিস্তা সবার উদ্দেশ্যে বলল, আজকে বিশ্বাসঘাতক নিজে এসে আমার কাছে ধরা দেওয়ার কথা, কিন্তু কেউ আসেনি, তার মানে আমার রাজ্যে সবাই সাধু, কারো মুখ কোনো কথা নেই। ফারিস্তা সবার দিকে একবার নজর দিয়ে বলল, ঠিক আছে, সুযোগ শেষ, এবার আমি খুঁজে বের করব বিশ্বাসঘাতককে, তারপর তাকে 2 ভাগ করে ফেলবো। এর মাঝে তাইবা ফারিস্তার আরাম করার কক্ষের সামনে থাকা প্রহরী জামার কলার ধরে টানতে টানতে রাজদরবারে এসে উপস্থিত হলো এবং তাকে ছুঁড়ে ফেললো ফারিস্তার পায়ের সামনে। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। ফারিস্তা তাইবাকে জিজ্ঞাসা করলো, এসব কি তাইবা, কি হচ্ছে এখানে? তাইবা বলল, মহামান্য রানী, আপনার কষ্ট করে বিশ্বাসঘাতক খোঁজা লাগবে না, আমি তাকে আপনার পায়ের কাছে এনে দিয়েছি। রানী ফারিস্তা পায়ের কাছে থাকা তার দিকে তাকিয়ে দেখল কেমন যেন এক ঘোরের মাঝে আছে সে, তার চেহারায় ধরা পড়ার বিন্দুমাত্র ভয় নেই, সে যেন নিজের মাঝে মজুদ নেই, তার চোখে কোনো অভিব্যক্তি নেই। ফারিস্তা বলল, সে তো আমার কক্ষের বাইরে থাকা একজন প্রহরী, সে কিভাবে বিশ্বাসঘাতক হতে পারে? কি প্রমাণ আছে তোমার কাছে? তাইবা ফারিস্তার দিকে তাকিয়ে ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। তাইবা তাড়াতাড়ি করে ডাইনির কাছে এসে বলল, এই বুড়ি, আজকের মধ্যে যদি বিশ্বাসঘাতক ধরা না পড়ে তাহলে ফারিস্তা নিজে নেমে যাবে বিশ্বাসঘাতক খুঁজতে, আর ফারিস্তা যদি নেমে যায় তাহলে আমাদের ধরা পড়তে বেশিক্ষণ লাগবে না, এখন কি করা যায়? ডাইনি বলল, এ তো মহা মুশকিল, তাহলে কাজ কর, তুই নিজেই বিশ্বাসঘাতককে তার কাছে নিয়ে যা। তাইবা বলল, যা বলার পরিষ্কার করে বলো। ডাইনি বলল, একজনকে নিয়ে আমার কাছে, তাকে আমি কিছুক্ষণের জন্য সবকিছু ভুলিয়ে দেব, কিছুক্ষণের জন্য তুই যা বলবি সে তাই শুনবে, তার উপরে এই জাদুর প্রভাব কাটার আগেই ফারিস্তার সামনে তাকে বিশ্বাসঘাতক হিসেবে হাজির করবি, আর তার মাথার একটা কথায় আটকে দিবি, আমি বিশ্বাসঘাতক, আমাকে মেরে ফেলো। তবে একটা শয়তান আসতে বলল, বা কোনো গাছের পাতা খাস যায়, দিন দিন এত বুদ্ধি হচ্ছে তোর মাথায়, আমি এখনই কাউকে নিয়ে আসছি, বিশ্বাসঘাতক ধরা পড়ে গেলে আর ফারিস্তা এটা নিয়ে ভাববে না। দৃশ্য ফিরে এলো বর্তমানে। তাইবা বলল, রানী ফারিস্তা, আমি তাকে জঙ্গলের একটা ভয়ঙ্কর গুহার দিকে যেতে দেখেছি এবং তার পিছু নিয়েছিলাম, সেখানে গিয়ে আমি সেই 30 জন মানুষের মাথাবিহীন শরীর পেয়েছি, সে সেগুলো খাচ্ছিল এক একটা করে। ফারিস্তা এটা শুনে ওই প্রহরীকে জিজ্ঞাসা করলো, তাইবা যেটা বলছে এটা কি সত্যি? প্রহরী বলল, আমি বিশ্বাসঘাতক, আমাকে মেরে ফেলো। তাইবা বলল, সে নিজের মুখে স্বীকার করেছে, তাকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হোক। ফারিস্তা বলল, না, এখনো নিশ্চিত না আমি, আমাকে সেখানে নিয়ে চলো যেখানে সে 30 জন মানুষের শরীর লুকিয়ে রেখেছে। তাইবা না চাইতেও বলল, ঠিক আছে, চলুন রানী ফারিস্তা, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। ফারিস্তা অন্যান্য প্রহরীদের নির্দেশ দিল তাকে কারাগারে নিয়ে যেতে, ফিরে আসার আগ পর্যন্ত। প্রহরীরা তার দিকে এগিয়ে আসলে তাকে ধরার জন্য তাইবা সুযোগ বুঝে প্রহরীর চোখে চোখে রেখে কিছু একটা ইশারা করলো। এ থেকে বুঝতে পারি যে সম্পূর্ণ এখন তাইবার নিয়ন্ত্রণে আছে। তাইবার ইশারা পাওয়ার সাথে সাথে সে হিংস্র হয়ে একজন প্রহরীর তরবারি কেড়ে নিয়ে রানী ফারিস্তার উপর আক্রমণ করলো।
তাইবা বিদ্যুৎ বেগে গিয়ে ফারিস্তার উপর আক্রমণ হওয়ার আগেই তার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলল। ফারিস্তা ঘটনার আকস্মিকতায় বুঝতেই পারল না এসব তাইবার চোখের ইশারায় হয়েছে। তাইবা আগেই পরিকল্পনা করেছিল তাকে বিশ্বাসঘাতক প্রমাণ করে তাড়াতাড়ি মেরে ফেলতে হবে, না হলে যে কোনো সময় তার হুঁশ ফিরে এলে সমস্ত পরিকল্পনা বিফলে চলে যাবে। তাইবা তার পরিকল্পনায় সফল হয়েছে। ফারিস্তা তাইবার এই চালাকি ধরতে পারল না। তাই ফারিস্তা ভেবে নিল তাইবা তাকে বাঁচিয়েছে। তাইবাকে ধন্যবাদ দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই সকল বিপদে আমার সামনে ঢাল হয়ে দাঁড়াবি। তুই আমার অনেক চিন্তা দূর করে দিছিস বিশ্বাসঘাতককে নিজ দায়িত্বে প্রকাশ করে। তাইবা বলল, তোর পিঠ পিছনে যে এমন বিশ্বাসঘাতকতা করবে আমি তাকে এইভাবেই মাথা আলাদা করে ফেলবো। তোর মতো রানী অমর হোক। ফারিস্তা খুব খুশি হলো এবং একসাথে রাতের খাবার খাওয়ার জন্য তাইবাকে আমন্ত্রণ করলো। তাইবা হাসি মুখে তা গ্রহণ করলো। দৃশ্য চলে এলো ঘোল রাজ্যে। রাজা দিমিত্রি পাইথনের নেতৃত্বে একটা ছোট সৈন্যদলকে পাঠালো মারিদ রাজ্যে আক্রমণ করার জন্য। এই আক্রমণ হবে শুধু ফারিস্তাকে ভয় দেখানোর জন্য। এরপরও যদি সে আপোষ না করে তাহলে চূড়ান্ত আক্রমণ করা হবে। পাইথন তার সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো। এর মাঝে অধিকাংশ সৈন্য পাইথনের বাধ্যগত। কিছু সৈন্য আছে যাদের কাছে এখনও পাইথনের বাণী পৌঁছায়নি। হঠাৎ ঘোড়ায় চড়ে পাইথনের সেই সবচেয়ে বিশ্বস্ত সৈনিক এসে পাইথনের কানের কাছে একটা খবর দিল। খবরটা শুনে পাইথনের চোখ বড় বড় হয়ে গেল। পাইথন সবার উদ্দেশ্যে বলল, তোমরা মারিদ রাজ্যে প্রবেশ করার গোপন পথের সামনে গিয়ে অপেক্ষা করো, আমি সময় মতো পৌঁছে যাব। দৃশ্য চলে এলো পৃথিবীতে। দেখা গেল জান্নাতের বাসা থেকে পাইথন বের হয়ে যাচ্ছে পুতুলটা হাতে নিয়ে, মুখে তার পৈশাচিক হাসি। আজকে ভোরে তালিফ আর জিজা জগিংয়ে বের হয়েছে। জিজা তার শক্তি ব্যবহার করে রকেট গতিতে সবার আগে মাঠে এসে বসে বসে গুনগুন করে গান গাইতে লাগলো। প্রায় 10 মিনিট পর দৌড়ে হাঁপাতে হাঁপাতে তালিফ এসে বলল, এটা কিন্তু ঠিক হলো না জিজা, জগিং এভাবে হয় না, ধীরে ধীরে দৌড়াতে হয়। জিজা বলল, আচ্ছা আমি যদি এই গতিতে দৌড়াই তাহলে মারিদ রাজ্যে পৌঁছাতে কতদিন লাগবে? তালিব বলল, সেটা জেনে তোমার কাজ কি? তোমার মা যখন তোমাকে অনুমতি দিবে তখন তুমি যেতে পারবে, তার আগে না, বুঝছো? জিজা বলল, কিন্তু আমাকে কয়েকদিন যাবৎ অনেক টানে মারিদ রাজ্য। আমার মনে হয় কেউ আমার জন্য অপেক্ষা করছে। সে আমাকে ডাকে প্রতিনিয়ত, আমার কাছে সাহায্য চায়। তালিফ ধমক দিয়ে বলল, চুপ, এইসব শুধুই তোমার মনের ভুল। আমার কাছে বলছো, তোমার মায়ের কাছে এসব কথা বলো না, তাহলে অনেক রাগ করবে। জিজা বলল, তোমার কি আমার কাছে কিছু লুকাচ্ছ ছোটবেলা থেকেই? তালিফ কথা ঘুরিয়ে পকেটে একটা চকলেট বের করে বলল, হ্যাঁ, এটা লুকাচ্ছিলাম, তবে কারো যদি না লাগে তাহলে আবার লুকিয়ে ফেলি। জিজা বলল, এই না না, আমার লাগবে। এই বলে ছু মেরে তালিফের হাত থেকে চকলেটটা নিয়ে খেতে খেতে বলল, আজকে দুপুরে স্পেশাল কিছু রান্না করবে আমার জন্য? তালিফ বলল, বিরিয়ানি। জিজা ভ্রুকুচকে বলল, বিরিয়ানি মানে? তোমাকে কি আমি বিড়ি আনতে বলেছি? তুমি আমাকে বিড়ি খাওয়াবে দুপুরে? তুমি না তোমার দাদির কিরা কেটেছিলে আর বিড়ি খাবে না? ওপর থেকে তালিফের দাদি বলল, এইবার খালি আমার নামে কিরা কাইটটা দেখ, এখান থেকে তোর মাথায় আমি স্যাফ ফেলাইমো। তালিফ কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আরে মা, আমি বিরিয়ানি বলেছি, বিড়ি আনতে বলি নাই। বলছি দুপুরে বিরিয়ানি খাবো আমরা। জিজা হাসিতে বলল, আগে বলবা তো, তাহলে চলো। তবে আজকে আমাদের মেহমান থাকবে, আমি জানাত আন্টিকেও দাওয়াত দিব। তারিফ বলল, হ্যাঁ, দুজন মিলে আমাকে পচানোর জন্য। জিজা বলল, কে বলেছে তুমি পচা? তুমি তো বাসি। এই বলে জিজা দৌড় দিল। তালিফও তার পেছনে ছুটতে লাগলো। বাসার কাছে এসে জিজা বলল, তুমি বাসায় যাও, আমি জানাত আন্টিকে নিয়ে আসছি। তালিফ চলে গেল। জিজা গেল জান্নাতকে আনতে। অনেকক্ষণ দরজা নক করলেও ভেতর থেকে জান্নাতের কোনো সারা শব্দ পাওয়া গেল না। বাধ্য হয়ে জিজা নিজের শক্তি ব্যবহার করে দরজার তালা ভেঙে ফেলল এবং ভেতরে প্রবেশ করে আস্তে আস্তে ডাক দিল, জান্নাত আন্টি। হঠাৎ জিজার চোখ পড়ল ছুপ ছুপ রক্তের দাগ ফ্লোরে। জিজা একটু ঘাবড়ে গিয়ে রক্তের দাগ অনুসরণ করে বাথরুমে গিয়ে পৌঁছালো। সেখানে জান্নাতের রক্তাক্ত আহত দেহটা পড়ে আছে। জান্নাতের এই অবস্থা দেখে জিজা এক ছুটে গিয়ে তালিফকে জানালো। তালিফ সবকিছু ফেলে তাড়াতাড়ি এসে দেখলো সত্যি জান্নাত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তালিফ জান্নাতের নার্ভ চেক করে দেখলো এখনো তার নিঃশ্বাস চলছে। জিজা উপরের দিকে তাকিয়ে বলল, তালিফ ওপরে দেখো। তালিফ দেখলো সিলিংয়ের একটা অংশ ভাঙা, মনে হচ্ছে এখান থেকে কিছু একটা বের হয়েছে। তালিফ একটা চেয়ার এনে তার উপর পা দিয়ে সিলিংয়ের ভাঙা অংশ চেক করে একটা কাঠের বক্স পেল। বাক্সটা অনেক পুরনো। তালিফ কিছু একটা চিন্তা করে বাক্সটা জিজার হাতে দিয়ে বলল, তুমি এটা নিয়ে বাসায় ফিরে যাও, আমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এর মাঝে জান্নাতের জ্ঞান ফিরে এলো। আলতো করে চোখ খুলে কাশতে কাশতে তালিফকে বলল, সে পুতুলটা নিয়ে গেছে। তালিফ বলল, আপনার এই অবস্থা কি করেছে? জান্নাত বলল, আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই বাক্সটা রানী ফারিস্তার হাতে পৌঁছে দিবেন দয়া করে। পর মুহূর্তই জান্নাত রক্তাক্ত মুখে একটু হেসে বলল, আমিও কি বোকা? আপনি রানী ফারিস্তাকে কোথায় পাবেন? জিজা এগিয়ে এসে বলল, জান্নাত আন্টি, আসলে রানী ফারিস্তা আমার মা, আর এই বোন মানুষটাই মারিদ রাজ্যর অঘোষিত রাজা। জান্নাত অবাক হয়ে বলল, কাল রাতেও কেউ এসে আমাকে ধোকা দিয়ে পুতুলটা নিয়ে গেছে, আর এখন তোমরা যা বলছো তাও যে ধোকা না, সেটা কিভাবে বিশ্বাস করব? জান্নাত আবার কাশতে লাগলো। জান্নাতের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তালিফ খেয়াল করে দেখলো জান্নাতের পেটে বড় একটা ক্ষত, মনে হচ্ছে ধারালো কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। তালিফ বলল, কাল রাতে কি হয়েছিল জান্নাত? কে এসেছিল? জান্নাত তার পেটের ক্ষতের দিকে তাকিয়ে দেখতেই চিৎকার করে আবার জ্ঞান হারালো। জিজা বলল, এতক্ষণ তো সে ঠিকভাবে কথা বলছিল, তাহলে ক্ষত দেখার পর বেহুশ হয়ে গেল কেন?
তালিব বলল, এক লোক তার মাঝে ক্যান্সার নিয়ে দিব্যি হাঁটাচলা, খেলাধুলা, খাওয়া দাওয়া সহ যাবতীয় সব কাজ হাসি খুশিভাবেই করত। কিন্তু সে জানতো না তার মাঝে ক্যান্সার বাসা বেঁধেছে। হঠাৎ একদিন পেটে ব্যথার কারণে ডাক্তারের কাছে গিয়ে তার ক্যান্সার ধরা পড়ে পরীক্ষা করার পর। তারপর 10 দিনের মাঝে তার অবস্থা করুণ হয়ে গেল। তার ওজনও কমে অর্ধেকে চলে আসলো। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। খেলাধুলা তো দূরের কথা, যদি সেই লোকটা তখনও জানতে পারতো ক্যান্সার আছে তাহলে সে আগের মতো হাসি খুশি থাকতো। এখন জানাতে একটু কষ্ট হলেও কথা বলছিল ভালোভাবে, কিন্তু যখন তার ক্ষতটা দেখতে পেল তখন সে অজ্ঞান হারিয়ে ফেলল। এটাই সায়েন্স। যে বলল, তার মানে এটা হলো মনের বাঘে খায় না, বনের বাঘে খায়। তাহলে বলল, গাধা, তুমি উল্টো বলেছ, ওটা বনের বাঘে খায় না, মনের বাঘে খায় এমন হবে। যে বলল, তুই গাধা, তো 14 গোষ্ঠী গাধা, আমি হলে গাধি হব। একটা কথাতে আমার জেন্ডার বদলে দিয়েছিস তুই। তারিফ বলল, এখন আমাদের ঝগড়া করার সময় না, জান্নাতকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তা না হলে তোমার সাথে আমার বিশাল ঝগড়া লেগে যেত। জিজা বলল, ঠিক আছে, এটা তোলা থাকলো, পরে এখান থেকে আমাদের ঝগড়া শুরু হবে। তালিব বলল, এইবার যদি আমি ঝগড়ায় না জিততে পারি তাহলে আমার দাদির গেরা আমি গোসলের সময় সাবানে পা পিছলে থোতা ফাটিয়ে ফেলবো। ওপর থেকে তালিফের দাদি লাঠি দিয়ে নিজের মাথায় নিজে বাড়ি দেয়। তারপর বলল, আমার ঘরে জায়েদ খানের মতো লায়ক আহুক, তবু তোর মতো নাতি যেন না আসে। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। পাইথনের চেহারা রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। হনহন করে হেঁটে একটা ঘরের দরজায় নক করল। একটা বুজুর্গ বের হয়ে আসলে পাইথন বলল, ডালিয়া কোথায়? এর মাঝে ডালিয়া ভেতর থেকে বের হয়ে এসে বলল, পাইথন তুমি? তোমার তো এখন মারিত রাজ্যের যাত্রা করার কথা। পাইথন ডালিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো রাগী চোখে। ডালিয়া বলল, কি হয়েছে, এভাবে টানছো কেন? পাইথন ডালিয়া কিনে একটা নির্জন জায়গায় গিয়ে বলল, তোমাকে আমি না করেছিলাম এটা করতে, আমার কথা কেন শুনলে না? ডালিয়া কিছু না বোঝার ভান করে বলল, তুমি কি বিষয়ে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাইথন রেগে ডালিয়াকে গলা চেপে ধরে গাছের ডালের সাথে লাগিয়ে বলল, আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করবে না। তুমি রানী ফারিস্তার আমানত আনতে কেন গিয়েছ? ডালিয়া বলল, তুমি এটা নিশ্চিত কিভাবে যে আমিই করেছি? পাইথন বলল, কারণ সেদিন আমাদের কথোপকথন শুধু তুমিই শুনেছিলে। দৃশ্য চলে গেল সেদিন, যেদিন ফারিস্তার পাইথন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কথা বলছিল। ফারিস্তা বলল, পাইথন, আমি বলবো না তোমাকে আমার অধীনে কাজ করো, আমি চাই তুমি আমাকে এই যুদ্ধে সাহায্য করো, এটা তোমারও প্রতিশোধ। পাইথন বলল, আপনি একজন যোগ্য রানী, আমার ভালো লাগবে আপনার সাহায্য আসতে পেরে। হুকুম করেন কি করতে হবে আমাকে? ফারিস্তা বলল, আগামীকাল নিশ্চিত রাজা দিমিত্রি মারিদ্রাজে তোমাকে পাঠাবে ছোটখাটো একটা আক্রমণ করতে, আর তুমি এই নাটকটা শেষে পৃথিবীতে যাবে জান্নাত নামের একটা মেয়ের কাছে। তার কাছে একটা পুতুল আছে, সেটা এনে তোমার কাছে রাখবে। আমার মনে হচ্ছে কেউ জিজাকে লক্ষ্য করছে। পাইথন বলল, সেই পুতুলের সাথে জিজার সম্পর্ক কি? ফারিস্তা বলল, তুমি তো জানোই জিজার শরীর রাক্ষসের গারকুনের অস্তিত্ব রয়েছে, কারণ সে তার জন্মদাতা। তাই আমি সবার আগে জিজার মাঝে থাকা গারকুনের অস্তিত্ব একটা পুতুলে বন্দি করে দিয়েছি। এখন জিজার মাঝে যেটুকু আছে সেটুকু ভালো শক্তি। যদি কোনোভাবে ওই পুতুল কোনো খারাপ শক্তির হাতে চলে যায় তাহলে সে জিজার মাঝে আবার সেই রাক্ষসী মনোভাব জাগিয়ে তুলবে। আমি চাই আমানতকারী বদল করতে। এখন জান্নাত খুব ভালোভাবে এটা রক্ষা করেছে এত বছর, কিন্তু এখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, যে কোনো কিছু ঘটতে পারে। তার আগে ওই পুতুলটা তোমার কাছে নিয়ে এসো, অন্তত কেউ শক্তি দিয়ে এটা কেড়ে নিতে পারবে না। পাইথন সবসময় বলল, আমি বুঝতে পারছি জিজার মাঝে এমনিতেই এত শক্তি, আর যদি রাক্ষসী শক্তিও চলে আসে তাহলে ও সবাইকে বিনাশ করে ছাড়বে। ফারিস্তা বলল, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো ওই রাক্ষসী শক্তির প্রভাবে জিজা অতীতের সবকিছু ভুলে যাবে, সে আমাকেও চিনবে না। পাইথন বলল, ঠিক আছে রানী ফারিস্তা, আমি এই নাটকটা শেষ করে পৃথিবীতে যাব, আর এই আমরা দুজন ছাড়া কেউ জানবে না। ফারিস্তা ঘাড় কাত করে পাইথনের আড়ালে তাকিয়ে বলল, কিন্তু মনে হচ্ছে আরো একজন জেনে গেছে এই কথা। পাইথন পিছনে তাকিয়ে বলল, পাথরের আড়ালে কে? বের হও। দেখা গেল ডালিয়া ধীরে ধীরে বের হয়ে আসলো পাথরের আড়াল থেকে। ফারিস্তা এক ঝটকায় ডালিয়ার গলা চেপে উঁচু করে ফেললো এক হাতে। ডালিয়া পা ছটফট করতে লাগলো। পাইথন বলল, রানী ফারিস্তা তাকে ছেড়ে দিন, সে আমাকে খুঁজতে এখানে এসেছে, আমি তাকে চিনি। ফারিস্তা বলল, তাকে জিজ্ঞাসা করো সে কেন এসেছে এখানে, আর লুকিয়ে আমাদের কথা শুনছিল কেন? পাইথন ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, ডালিয়া কেন এসেছো এখানে, আর এসেছিলে যেহেতু তাহলে লুকিয়েছিলে কেন? ডালিয়া কুরাতে কুকরাতে বলল, তোমাকে সৈনিক প্রশিক্ষণ কেন্দ্রে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম এখানে, কিন্তু তোমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলে তাই বিরক্ত করতে চাইনি, ভেবেছিলাম তোমাদের কথা শেষ হলে বের হবো। পাইথন বলল, কতবার বলেছে আমার পিছু করবে না, রানী ফারিস্তা তাকে ছেড়ে দিন, আমি বলছি সে কাউকে কিছু বলবে না। ফারিস্তা তাকে ছেড়ে দিয়ে বলল, পাইথন, তোমার কথায় ভরসা করে তাকে ছেড়ে দিলাম, তাকে বুঝিয়ে বলো এইসব কথা যেন কারো কানে না যায়, আমার এখন যেতে হবে।